চলো তাহলে শুরু হচ্ছে probability and statistics, one of the most beautiful subjects in the field of mathematical sciences. কেন mathematical sciences বললাম? কারণ probability and statistics কিন্তু mathematics এর পার্ট হিসেবে দেখা হয় না, অ্যাকচুয়ালি mathematical sciences এর পার্ট হিসেবে দেখা হয়, অর্থাৎ mathematics, statistics and computer science তিনটের combined field হলো probability and statistics. maximum probabilistic computation কম্পিউটার সায়েন্সের সাহায্যে, অর্থাৎ ধরো প্রোগ্রামিং এর সাহায্যে করা হয়। ওই জন্য আমি তোমাদের বললাম ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স অ্যান্ড কম্পিউটার সায়েন্স। আর স্ট্যাটিস্টিক্স তো তোমাদের সাবজেক্টের মধ্যেই আছে প্রবাবিলিটির সঙ্গে, সো বুঝতেই পারছো এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল অ্যান্ড ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্টস ইন দ্য ফিল্ড অফ ম্যাথমেটিক্যাল সায়েন্সেস। তো বইয়ের কথা বললে গ্রাউন্ড ওয়ার্ক অফ ম্যাথমেটিক্যাল প্রবাবিলিটি রিটেন বাই অমৃতা গুপ্তা স্যার। এ গুপ্তা স্যার একটা সময় ক্যালকাটা ইউনিভার্সিটির দুটি সায়েন্স কলেজ রয়েছে, জানো আশা করি, একটা হচ্ছে বালিগঞ্জ সায়েন্স কলেজ আর একটা হচ্ছে রাজাবাজার কি সায়েন্স কলেজ। দুটি সায়েন্স কলেজেই পড়িয়েছেন এমন একজন স্যার হচ্ছেন এই এ গুপ্তা স্যার। কেন বলছি কথাটা? ম্যাক্সিমাম টিচার, তুমি যদি ম্যাথমেটিক্সের ক্যালকাটা ইউনিভার্সিটির টিচারদের কথা বলো, হয় পিওর ডিপার্টমেন্টের টিচার, না হয় অ্যাপ্লাইড ডিপার্টমেন্টের টিচার। খুব কম, মানে ক্যালকাটা ইউনিভার্সিটির ইতিহাসে এটা বিরলতম ঘটনা যে কোনো টিচার একই সাথে পিওর ডিপার্টমেন্টের সায়েন্স কলেজে পড়িয়েছে আবার অ্যাপ্লাইড ডিপার্টমেন্টের সায়েন্স কলেজে পড়িয়েছে। কারণ এই দুটো ডিপার্টমেন্টের মধ্যে প্রচন্ড লেভেলে কম্পিটিশন হয়, একটা দুটো ডিপার্টমেন্ট কোনোদিনও কমন পোরশন শেয়ার করতো না। এই একমাত্র একজন দুজন টিচার ছিলেন, তাদের মধ্যে এ গুপ্তা স্যার, অমৃতাভ গুপ্তা স্যার একজন, যিনি রাজাবাজার সায়েন্স কলেজে প্রথমে পড়াতেন, তারপর রাজাবাজার সায়েন্স কলেজ থেকে উনি স্বেচ্ছায় পদত্যাগ করলে ওনাকে বালিগঞ্জ সায়েন্স কলেজে নিজের ওখানে নিয়ে চলে আসে। শেষ পর্যন্ত উনি বালিগঞ্জ সায়েন্স কলেজের প্রফেসর ছিলেন, ঠিক আছে। তো এনার এই যে বইটা তোমাদেরকে দিলাম, কেন আমি এনার নামে এত কিছু বলছি, কারণ ইনি হচ্ছেন আমাদের ইন্ডিয়ান ম্যাথমেটিশিয়ানদের মধ্যে ওয়ান অফ দ্য রিসেন্ট টাইম জিনিয়াস, যারা ম্যাথমেটিক্সের ওপর বেশ কিছু ভালো ভালো বই কন্ট্রিবিউট করে গেছেন, তার মধ্যে ইনি একজন। ইনি যে শুধু প্রবাবিলিটির বই লিখেছেন তাই নয়, এনার অ্যানালিসিসের বইও আছে। তোমাদেরকে যখন আমি অ্যানালিসিস করাবো তখন দেখবে অ্যানালিসিসের বইও আমি দেখাবো, এনার অ্যানালিসিসের বইও আছে এবং যথেষ্ট ভালো বই, ঠিক আছে। তো চলো এই বইটা আমি এনার জন্য এনার বই তোমাদেরকে আমি পড়াবো, এবং প্রথম থেকে বলে দিচ্ছি বইটা কিন্তু তোমরা নেবে। এর একটা অল্টারনেটিভ বই অনেকেই ইউজ করে, একটা হচ্ছে দেশেন ব্যানার্জি, ঠিক আছে, আগের দিন নামটা বলছিলাম, দেশেন ব্যানার্জি অনেকেই ইউজ করে, এটাও বেশ পুরানো বই, দেশেন ব্যানার্জি প্রবাবিলিটি, ঠিক আছে। তো এই দেশেন ব্যানার্জি প্রবাবিলিটির বই অনেকে ইউজ করে, কিন্তু সত্যি কথা বলতে গেলে এ গুপ্তার বইয়ের সাথে তুলনা হয় না, এ গুপ্তার বইয়ের সাথে কোনো কম্পারিজন হয় না। তো সেই জন্য আমি বারণ করে দিচ্ছি, এ গুপ্তা যেখানে তোমাদেরকে রাখবো সেখানে দেশেন ব্যানার্জি পড়ার কোনো মানে হয় না, ঠিক আছে। তো সেই কারণেই তোমাদেরকে আমি আবারও বলছি, এ গুপ্তার বই সবাই পড়বে। এইবার অনেক কলেজের স্টুডেন্টরাই দেশেন ব্যানার্জি ফলো করে, অনেক কলেজের স্টুডেন্টরা আজকাল আবার ইসমাইল হকের বইটাও ফলো করে। কিন্তু কি বলতো, এই যে দেশেন ব্যানার্জি বা ইসমাইল হক, এগুলো অ্যাকচুয়ালি কি ক্যাটাগরিতে পড়ে জানো? এগুলো অ্যাকচুয়ালি মানে বইয়ের ক্যাটাগরিতে পড়ে। মানে বই বোঝো? কি বই? হ্যাঁ বলো। ছাত্রবন্ধু। ওই ছাত্রবন্ধু ক্যাটাগরিতে পড়ে দেশেন ব্যানার্জি বলো বা ইসমাইল হক বলো। তো এগুলো পড়ে না নিজের কোনো মতামত তৈরি হবে না, সেই কারণে আমি এই বইগুলো পড়তে বারণ করছি, ঠিক আছে। তবু আমি লিখে দিচ্ছি, বইগুলো দিয়ে দিচ্ছি, যার মনে হবে কিনবো সে কিনে পড়তে পারো। একটা দিক থেকে সুবিধা, এগুলো যেহেতু মানে বই টাইপের বই, এখানে প্রচুর প্রশ্ন উত্তর করে দেওয়া আছে, সেদিক থেকে ছেলেমেয়েদের সুবিধা হয়, তো সেই জন্য কিনতেই পারো। কিন্তু জ্ঞানের দিক থেকে বা নলেজের দিক থেকে এই বইগুলো কিন্তু তোমাকে পিছিয়ে রাখবে, সেই জন্য আমি এই বইগুলো রেকমেন্ড করি না, ঠিক আছে। আচ্ছা, দেশেন ব্যানার্জির প্রবাবিলিটির বই এটা। স্ট্যাটিস্টিক্সের আলাদা একটা বই আছে, সেটাকে বলা হয় দেশেন, সেখানে ব্যানার্জিকে বাদ দিয়ে দিয়েছে, কেন বাদ দিয়েছে সেটা আমি জানি না, কিন্তু সেখানে শুধু দে আর সেন আছে, ব্যানার্জি নেই। যাই হোক, আমি আর বলছি না, ঠিক আছে। মেন বই হচ্ছে এটাই, মনে রেখো, অমৃতাভ গুপ্তা। বাকি বইগুলো মানে বই, কিনতে ইচ্ছা হলে কিনো, না হলে কিনো না, ঠিক আছে। চলো, গল্পের শুরু হচ্ছে কার্ডস দিয়ে, তাস বলে বাংলায় যেটাকে। তো তোমরা তো কার্ড সম্পর্কে সবাই কম বেশি জানো কিনা? আচ্ছা, প্রবাবিলিটি এসছে কোথা থেকে? প্রবাবিলিটি এসছে কিন্তু খুব মজার জায়গা। মানে যারা পুরানো আমলে গ্যাম্বলার, মানে খেলছে, খেলাটা ঠিক জমছে না,
মানে ধরো একটা বন্ধু হেরে গেল, তার থেকে যদি 5টা টাকা না পেলাম, যে জিতে গেল সে যদি 10টা টাকা না পেলো, তাহলে পরের বারে সে জিতবে কেন? ন্যাচারাল ব্যাপার। তো সেই যে গেম অফ গ্যাম্বলিং, গ্যাম্বলিং মানে কি জুয়া বাংলায় যেটাকে বলে, গেমস অফ গ্যাম্বলিং, তো সেই গেমস অফ গ্যাম্বলিং থেকে প্রবাবিলিটির জন্ম। কিরকম ব্যাপার? ব্যাপারটা হচ্ছে এরকম যে ধরো কোনো একটা খেলা, যারা ধরো খেলাটা পুরো একদম পাকাপোক্ত হয়ে গেছে, মানে যারা খেললে মোটামুটি জেতে, তারা চাইছে যে এবার যারা ধরো নতুন খেলছে তাদের থেকে কিছু আমদানি করতে হবে, ঠিক আছে, সোজা কথা, তাদের থেকে কিছু আমদানি করতে হবে। এবার আমদানি করতে গেলে একে তো শিওর হতে হবে যে আমি জিততে চলেছি, তা না হলে এই আমদানি না হয়ে তো আবার রপ্তানি হয়ে যাবে, ঠিক আছে। তো যাতে আমদানিটা হয়, রপ্তানি না হয়ে যায়, সেই জন্য এ চাইবে যে আমি জিতবো, তার চান্সটা কত দেখতে হবে, ঠিক আছে। এবার ছোটখাটো পাড়া মাঠ এইসবের খেলা থেকে শুরু হয়ে যখন বড় সিনারিওতে এই ধরনের খেলা শুরু হলো, যেখানে ধরো বড় বড় বেটিং হচ্ছে, ঘোড়দৌড় হচ্ছে, রেসের মাঠ, এই সমস্ত জায়গায় ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনের দরকার হয়ে পড়লো জানার জন্য যে এই গেমটায় পার্টিকুলার এই স্ট্র্যাটেজির জেতার চান্স কত। সেখান থেকে জন্ম নিল দ্য গেম অফ চান্স, আজকের দিনে যাকে বলা হয় দ্য গেম অফ মডার্ন প্রবাবিলিটি, ঠিক আছে। তাহলে এই যে গেম অফ মডার্ন প্রবাবিলিটি, এখান থেকে একটা ম্যাথামেটিক্যাল থিওরির জন্ম নিল। কারণ শুধুমাত্র ওই যে তুমি খেলাধুলার জগতে কিন্তু ব্যাপারটা আটকে নেই। আর ধরো একজন সার্জন একটা অপারেশন করতে যাবেন, তিনি অপারেশনটা করার আগে তারও জানার দরকার হয় যে তিনি যদি আজকেই অপারেশনটা করেন তাহলে পেশেন্টের বাঁচার চান্স কত। সেই অর্থে তিনি পেশেন্টকে আগে, পেশেন্টের বাড়ির লোককে আগে থেকেই জানিয়ে দেন যে আপনার যদি এই অপারেশনটা হয়, আপনার পেশেন্টের যদি অপারেশনটা হয় তাহলে কিন্তু বাঁচার চান্স কম, আপনি কিন্তু পরে বলতে পারবেন না যে ডক্টর আপনাকে সাবধান করেনি। সমস্ত ফিল্ডে একাধারে সব ফিল্ড একসাথে একটাই জিনিস ইউজ করে, দ্য গেম অফ প্রবাবিলিটি, দ্য থিওরি অফ প্রবাবিলিটি। সেটা হতে পারে আজকে মেডিকেল সায়েন্স, সেটা হতে পারে আজকে গেমস, সেটা হতে পারে বেটিং ইন্ডাস্ট্রি, সেটা হতে পারে এই যে তোমরা কি বলো না ওই ড্রিম 11, ঠিক আছে, সবাই কিন্তু একসাথে এটাকে ইউজ করে। এমনকি আমি একটা সিম্পল কথা বলি, ধরো আজকে ভারত সরকার নতুন 4000 টাকার নোট আনবে, কথা বলছি, ভারত সরকারের ইচ্ছা হলো 4000 টাকার নোট আনবো। সেই 4000 টাকার নোটটা মার্কেটকে কত শতাংশ স্টেবল রাখবে সেটাও কিন্তু প্রবাবিলিটি দিয়েই জানার চেষ্টা করা হয়। কারণ কোনো কিছু কিন্তু ধরো নতুন ইন্ট্রোডিউস করা হচ্ছে, সেটা কিন্তু আগে ছিল না, ব্যাপারটা ভেবে দেখো, তাহলে তার কিন্তু এক্সপেরিমেন্টাল রেজাল্ট নেই। 4000 টাকার নোট মার্কেটে আগে ছিল না, তাহলে 4000 টাকার নোট আনলে মার্কেট সাকসেসফুল হবে না ফেলিয়ার হবে, সেই রেজাল্ট, সেই ডেটা কিন্তু নেই। আছে কি তার আগে 2000 টাকা এসেছিল, তার আগে 500 এসেছিল, তার আগে 1000 এসেছিল, তাদের ডেটা আছে। তাহলে এই ডেটাগুলো থেকে ভবিষ্যৎটাকে প্রেডিক্ট করতে গেলে যেটা লাগবে সেটা হচ্ছে থিওরি অফ প্রবাবিলিটি। বুঝতে পারছো? যে কোনো কিছু মার্কেটে নতুন আনতে গেলে যার দরকার হয় সেটা হচ্ছে থিওরি অফ প্রবাবিলিটি, ঠিক আছে। একটা সিম্পল কথা বলি, একটা সিম্পল কথা, আজকে ধরো কোনো একটা কোম্পানি একটা ধরো নতুন স্পোর্টস শু মার্কেটে আনবে, অ্যাডিডাস একটা নতুন স্পোর্টস শু মার্কেটে আনবে, ঠিক আছে। সেই স্পোর্টস শুটার দাম 2 থেকে 3000 এর মধ্যে যদি রাখে তাহলে মার্কেটে তার কত পার্সেন্ট সেলস হবে সেইটাও কিন্তু অ্যাডিডাস আগে থেকে জেনে যায়। হ্যাঁ, একদম এক্সাক্ট ডেটা পায় না, মোটামুটি তাকে বলে দিল যে যদি 2 থেকে 3000 টাকার মধ্যে রেঞ্জ রাখা হয় তাহলে এইটা 80% স্টক আউট হয়ে যাবে 1 বছরের মধ্যে। এইরকম একটা ডেটা অ্যাডিডাসকে দিয়ে দিল, তাহলে অ্যাডিডাস সেই অনুযায়ী ক্যাম্পেইন করবে। যদি দেখে যে বেশি সেল হবে না তাহলে সেরকম শু আনবে না, বা প্রাইস রেঞ্জটাকে কমিয়ে দেবে বা বাড়িয়ে দেবে। বুঝতে পারছো কথাটা? সমস্ত কিছু কিন্তু প্রবাবিলিটি দিয়ে ডিটারমাইন করা যায়। তোমরা যেটা পড়ছো, স্যার একটা ছেলে একটা মেয়েকে প্রপোজ করলে মেয়েটার প্রপোজাল অ্যাকসেপ্ট করার প্রবাবিলিটি কত, এইটাও কিন্তু প্রবাবিলিটিতে বলা আছে, এইটাও কিন্তু প্রবাবিলিটিতে বলা আছে যে যদি প্রপোজ করে তাহলে প্রপোজাল অ্যাকসেপ্ট করার প্রবাবিলিটি কত, চট থাপড়া খাওয়ার প্রবাবিলিটি কত, ঠিক আছে, আবার না খাওয়ার প্রবাবিলিটি কত, তারও আবার বিভিন্ন অ্যাঙ্গেল আছে। যে যদি মানে তুমি বিশ্বাস করবে না, বলার কায়দার উপরও কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে, ঠিক আছে। এটা অফ করো, ঠিক আছে। তাকে কিভাবে বললে, কতটা অ্যাগ্রেসিভলি বললে, কতটা সফট ভাবে বললে অ্যাকসেপ্ট হওয়ার প্রবাবিলিটি 1 বা 0 বা 0.5, সেটারও কিন্তু ক্যালকুলেশন আছে। পৃথিবীতে যে কোনো কাজের ক্যালকুলেশন আছে, ঠিক আছে। অনেকে দেখবে আমরা বলি যে মানে কি বলি আমরা, লাভ গুরু, মানে আগে থেকেই বলে দেয় যে এটা বললে ওটা হতে পারে।
তারা অ্যাকচুয়ালি প্রবাবিলিটিটা ক্যালকুলেশন জানে না, সে মালটা ক্যালকুলেশন জানে না, কিন্তু প্রবাবিলিটির গেসটা করতে পারে যে প্রবাবিলিটি 1 এর কাছে যাবে না 0 এর কাছে যাবে, সে মাল আগে থেকে গেস করে নিতে পারে। ঠিক আছে, অল পসিবল কেসেস তার কাছে আছে। দেখো অল পসিবল কেসেস কিন্তু আগেই থাকবে। ঠিক আছে, অল পসিবল কেসেস আগেই থাকবে, যে হয় রিজেক্ট করবে, না অ্যাকসেপ্ট করবে, না থাবড়া মারবে, না হয় বলবে গুড ভেরি গুড, না হলে 2 দিন সময় চাইবে, সব পসিবল কেস তার কাছে আগে থেকে আছে। ঠিক আছে, এইবার কোনটার প্রবাবিলিটি কত হাই সে আগে থেকে গেস করে নিতে পারে, তার উপর ডিপেন্ড করে সে কিন্তু তোমাকে উপদেশটা দেয়। এবার উপদেশটা নিলে তুমি ফাঁসবে না ডুববে সেটাও তোমাকে ভাবতে হবে। ঠিক আছে, আচ্ছা তো আমরা প্রথমে আসছি কার্ডস দিয়ে। কারণ কি বলতো, কার্ডে আমাদের এক্সাম্পল প্রচুর, কার্ড কয়েন এই সমস্ত দিয়ে অঙ্ক প্রচুর। ঠিক আছে, তো সেই জন্য আগে কার্ডের সিনারিওটা বোঝাবো। ঠিক আছে, তারপর কার্ডের অঙ্ক করাবো, কয়েনের অঙ্ক করাবো। তো কার্ডের মধ্যে কি থাকে, কারণ দেখবে তোমার কাছে যদি পরীক্ষায় 10টা অঙ্ক আসে প্রবাবিলিটি থেকে, তার মধ্যে মিনিমাম 3টে অঙ্ক কার্ডে থাকবে, মিনিমাম 3টে অঙ্ক কার্ডে থাকবে। তো তোমাকে এই কার্ডের গল্পটা বুঝতে হবে, যে কার্ডে কি আছে না আছে, কটা কার্ড কি আছে, কার কি নাম না নাম সব বুঝতে হবে, নাহলে তুমি করতে পারবে না। ঠিক আছে, মোট কার্ড কটা থাকে? 52টা, এ তোমরা সবাই জানো। ঠিক আছে, এবার এখানে না এক একটা স্যুট থাকে, SUIT, অনেকে সুইট বলে, সুইট মানে মিষ্টি, এটা সুইট নয়, এটা হচ্ছে স্যুট। ঠিক আছে, তো 4 রকম স্যুট থাকে। হ্যাঁ, SUIT 4 রকম স্যুটের নাম হচ্ছে ক্লাবস, ডায়মন্ডস, হার্টস, স্পেডস। ক্লাবকে দেখতে বাংলায় বলে চিড়া, কি বলে চিড়া, চিড়ে চিড়ে। ঠিক আছে, এই রকম দেখতে, দেখতে পাচ্ছ? ঠিক আছে, একে কেন চিড়ে বলে সেটা আমি জানি না, চিড়ের মতো এটাকে দেখতে নয়, কিন্তু এটাকে চিড়ে বলে। ঠিক আছে, ওকে। তো ক্লাবস বাংলায় বলে চিড়ে, মোট 13টা কার্ড থাকে ক্লাবসের। ওকে, তারপরে চলে এসো ডায়মন্ডস, বাংলায় বলে হিরে, এটা তো যা দেখতেই পাচ্ছ হিরের মতো কাটিং করা, ওই জন্য হিরে। ঠিক আছে, 13টা কার্ড থাকে ডায়মন্ডস। তারপর আসছে হার্টস, একদম হৃদয়। ঠিক আছে, 13টা কার্ড থাকে হার্টসে। তারপর হচ্ছে স্পেড, এর বাংলাটা আমার এই মুহূর্তে মনে নেই। এই দেখো বাংলায় হরিতন, মানে বাংলাটা এরকম হরতন, রুইতন, ইস্কাবন, চিড়ে। ঠিক আছে, হরতন, রুইতন, ইস্কাবন, চিড়ে। ওকে, এই যে 4টে নাম, ক্লাব, ডায়মন্ড, হার্ট, স্পেড, এবার কোনটার কি আমার ঠিক এই মুহূর্তে মনে নেই, তবে নাম হচ্ছে 4টে, হরতন, রুইতন, ইস্কাবন, চিড়ে। ঠিক আছে, কালোটা ইস্কাবন, কালোটা ইস্কাবন। আচ্ছা, তাহলে কোনটা ইস্কাবন? কালো এটা বলছে, স্পেডটা বলছে ইস্কাবন, স্পেডটা ইস্কাবন, আর এটা হার্টটা হচ্ছে হরতন, হরতন হচ্ছে হার্টটা, তাহলে রুইতন হচ্ছে এইটা ডায়মন্ডটা, ডায়মন্ডটা রুইতন আর ওটা চিড়ে। ওকে, তাহলে হরতন, রুইতন, কালোটা ইস্কাবন বললে তুমি, তাহলে হরতন, রুইতন, ইস্কাবন, চিড়ে, এরকম ব্যাপার, হরতন, রুইতন, ইস্কাবন, চিড়ে। ঠিক আছে, হার্ট, ডায়মন্ড, স্পেড, ক্লাবস। ঠিক আছে, ওকে, ভেরি গুড। চলো, তো নামগুলো আমাদের আবিষ্কার হয়ে যাচ্ছে, বাংলার নাম আবিষ্কার হয়ে যাচ্ছে, ভেরি গুড। চলো, তাহলে মোট 4 রকম সুইটস থাকে। আবার বলছি, সুইট না, আমার সুইট বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, স্যুট। ওকে, 4 রকম স্যুটস থাকে। 4 রকম স্যুটের মধ্যে প্রত্যেকটা স্যুটে 13টা করে কার্ড। ঠিক আছে, এবার প্রথমে দেখো, যে কোনো একটা স্যুট দেখে নাও, বাকিটা বুঝে যাবে। যে কোনো একটা স্যুট দেখে নাও, বাকিটা তুমি একদম সুইট ভাবে বুঝে যাবে। ঠিক আছে, দেখো প্রথম স্যুটটাই আসছি, ধরো তুমি ক্লাবসে বলছো, ক্লাবসে একটা থাকবে এস, বাংলার রসিকরা বলেন একা। ঠিক আছে, আসল নাম হচ্ছে এস, এসি। ঠিক আছে, এবার 2 থেকে নিউমেরিক্স যেগুলো থাকে, 2 থেকে শুরু করে 10 পর্যন্ত টোটাল 9খানা নিউমেরিক্স থাকে। ঠিক আছে, 2 থেকে কত পর্যন্ত? 10 পর্যন্ত টোটাল 9খানা নিউমেরিক্স থাকে। আর একজন থাকেন জ্যাক, জ্যাক মানে মন্ত্রী। ঠিক আছে, আর একজন থাকে কুইন, কুইন মানে রানী, আর একজন কিং। ঠিক আছে, তাহলে মোট সবচেয়ে বেশি পাওয়ার হচ্ছে এস এর, তারপরে পাওয়ার হচ্ছে জ্যাক, কুইন, কিং এর, তারপরে হচ্ছে 2 থেকে 10। এই যে গেমের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, এক্স্যাক্টলি, এই যে পাওয়ার কথাটা বললাম, এটা গেমের উপর নির্ভর করে, তুমি কি গেম খেলছো তার উপরে নির্ভর করবে কার পাওয়ার বেশি কার পাওয়ার কম। এইভাবে বলা যায় না যে কার পাওয়ার কোথায় বেশি। একার ডিমান্ড বেশি, মানে পাওয়ার বেশি, আর 29 এ জ্যাকের পাওয়ার বেশি, তো ওটা সব সময় বলা যায় না। তবে যারা গেম খেলে না তাদের জন্য এইভাবে আমি বলি যে এস এর পাওয়ার বেশি, তারপরে জ্যাক, কুইন, কিং, তারপরে নিউমেরিক্স। ঠিক আছে, তারপরে নাম্বার। তাহলে এই হলো 13টা কার্ড প্রত্যেকটা স্যুটের মধ্যে। ঠিক আছে, তোমার কাছে 4টে স্যুট, প্রত্যেকটা স্যুটে 13টা করে কার্ড, মানে টোটাল 52টা কার্ড। এই দেখো সৌরভ, তোমার ক্লিয়ার কার্ডস এর কনসেপ্ট? ঠিক আছে,
বেশ বেশ, এবার আমি পরের এক্সাম্পল আনার আগে একটুখানি গল্পটা বুঝিয়ে নিই, ঠিক আছে, তারপরে এক্সাম্পল আনবো, ঠিক আছে। এবার একটু ম্যাথমেটিক্যাল ব্যাপারটা বুঝিয়ে নিই। হ্যাঁ, দেখো মনে করো তোমার কাছে আমি এক বাক্স কার্ড দিলাম, ঠিক আছে। এক বাক্স কার্ডের ইংরেজি হচ্ছে এ ডেক অফ কার্ডস। কি বলে? ডেক, DECK। আবার অনেকে বলে প্যাক, এ প্যাক অফ কার্ডস, DECK বা PACK, ডেক অফ কার্ডস বা প্যাক অফ কার্ডস। তোমাকে প্যাক অফ বললে 52 বলতে হবে, ডেক বললে ডাইরেক্ট ডেক বলতে হবে। হ্যাঁ মানে না, ডেক বললেও ডাইরেক্ট ডেক, প্যাক বললেও ডাইরেক্ট প্যাক হয়, ঠিক আছে, ওকে। তো জোটে বসছি না, প্যাক অফ 52 কার্ডস, ডেক অফ কার্ডস একই কথা, ওই ডেক প্যাক একই কথা, ঠিক আছে। এবার ধরো তুমি কি করলে, তুমি এখান থেকে যে কোনো একটা কার্ড তুললে অ্যাট র্যান্ডম, মানে চোখ বন্ধ করে তুলেছো, বেছে বুঝে তোলনি, ঠিক আছে। এই যে অ্যাট র্যান্ডম একটা কার্ড তুলেছো, এই কার্ডটা পার্টিকুলার কোন একটা স্যুটের মধ্যে থাকবে। এই যে আমি বলছি পার্টিকুলার, আচ্ছা, পার্টিকুলার কোন একটা স্যুটের মধ্যে থাকবে, তার প্রবাবিলিটি কত? এই যে আমি তোমাকে প্রশ্নটা করছি, কি বললাম কথাটা ভালো করে বোঝো। পার্টিকুলার কোন একটা স্যুটের মধ্যে থাকবে, তার প্রবাবিলিটি কত? মানেটা কি? মানে হচ্ছে এই কার্ডটা হয় ডায়মন্ডস এর মধ্যে থাকবে, না হয় হার্টস এর মধ্যে থাকবে, না হয় ক্লাবস, না হয় স্পেড, তো তার প্রবাবিলিটি কত? এইখানে একটা জিনিস বুঝতে হবে তোমাকে, এই যে তুমি কার্ডটা তুলেছো র্যান্ডমলি, এটা একটা এক্সপেরিমেন্ট। এক্সপেরিমেন্ট মানে কি? কোন একটা কাজ করেছো তুমি, সেটাকে বলা হয় এক্সপেরিমেন্ট, যার রেজাল্ট আছে। এক্সপেরিমেন্ট মানে কি? এমন একটা কাজ যার রেজাল্ট আছে। তুমি ধরো এমন একটা কাজ করে আছো যার রেজাল্ট নেই, তাহলে সেটা কোনো এক্সপেরিমেন্ট নয়। বুঝতে পারলে? পৃথিবীতে যে সমস্ত কাজের রেজাল্ট থাকবে তাদেরকে এক্সপেরিমেন্ট বলবো। কি সবার কাছে মেসেজটা পরিষ্কার পৌঁছালো তো নাকি? বলো। পৃথিবীতে এমন কোন কাজ যার রেজাল্ট আছে তাকে বলবো এক্সপেরিমেন্ট, ঠিক আছে? তানিশি ঠিক আছে তো? হ্যাঁ। বেশ, চার্জটা হচ্ছে না কেন? তাহলে এটা এক্সপেরিমেন্ট ছিল না এতক্ষণ, কারণ এর রেজাল্ট পাচ্ছিলাম না। এবার এক্সপেরিমেন্ট হলো, ঠিক আছে। পৃথিবীতে এমন একটা কাজ যার রেজাল্ট আছে, দ্যাট ইজ কল্ড অ্যান এক্সপেরিমেন্ট। এইবার আমরা এখানে পড়বো র্যান্ডম এক্সপেরিমেন্ট, RANDOM, র্যান্ডম। এই র্যান্ডম কথাটা যখন জোড়া হচ্ছে, তখন এখানে একটা স্পেশাল কাজ হচ্ছে। কি স্পেশাল কাজ? তুমি এক্সপেরিমেন্টটা যখন করছো, কি কি সম্ভাব্য রেজাল্ট আছে সেটা তুমি জানো। ওই যে বললো সেট অফ অল পসিবল আউটকামস, ঠিক আছে, সেটা তুমি জানো যে এইগুলো সম্ভাব্য রেজাল্ট আছে। কিন্তু একবার এক্সপেরিমেন্টটা করলে তার মধ্যে কোনটা উঠে আসবে সেটা তুমি জানো না। কথাটা ভালো করে মাথার মধ্যে ঢোকাও। তুমি এক্সপেরিমেন্টটা যখন করছো, তুমি জানো আগে থেকে জানো, আমি বারবার বলছি, তুমি যখন এক্সপেরিমেন্টটা করছো আগে থেকে জানো কি কি সম্ভাব্য রেজাল্টস আছে, ঠিক আছে। কিন্তু যখন একবার এক্সপেরিমেন্টটা করছো, তখন এক্স্যাক্টলি কি উঠবে সেটা তুমি জানো না। কথা বুঝতে পারলে? তাহলে এই যে জিনিসটা ঘটলো, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, তুমি যতবার এক্সপেরিমেন্টটা করবে, প্রত্যেকবার যে কোনো ধরনের রেজাল্ট আসতে পারে, কিন্তু তোমার ওই জানার গুলোর মধ্যে থেকেই আসবে। তাহলে তিনটে কথা বলেছি, গুরুত্বপূর্ণ তিনটে পয়েন্ট বলেছি। প্রথম পয়েন্ট হচ্ছে, এক্সপেরিমেন্টটা তুমি যখন করছো, তুমি আগে থেকে জানো যে কি আসতে পারে, মানে কি আসতে পারে, দ্য টোটাল সেট অফ অল পসিবল আউটকামস। আউটকাম মানে রেজাল্ট, ঠিক আছে, দ্য টোটাল সেট অফ অল পসিবল আউটকাম, এটা তোমার কাছে আগে থেকে জানা আছে, ঠিক আছে। দ্বিতীয় কথা হচ্ছে, তুমি এটা জানো যে এক্সপেরিমেন্টটাকে অনেকবার করা যাবে, ইনফ্যাক্ট যতবার চাইবে ততবার করা যাবে।
ঠিক আছে? তাহলে প্রথম কথা হচ্ছে, কিন্তু আমি বলছি যে ধরো আমি জানি মানে আমি যদি এটা ইনফিনিটি টাইম পর্যন্ত করতে থাকি তাতে তো র্যান্ডম এক্সপেরিমেন্টে কোনো রকম কিছু হবে না। না কিচ্ছু হবে না, যেমন যা ইচ্ছা করা যাবে। তাহলে কি কি বললাম? প্রথম কথা হচ্ছে তুমি আগে থেকে জানো যে সেট অফ অল পসিবল আউটকাম কি, মানে এক্সপেরিমেন্ট করলে যা যা সম্ভাব্য রেজাল্টের সম্ভার আছে সেই সম্ভারটা তোমার কাছে জানো। দ্য কালেকশন অফ অল পসিবল আউটকাম ইজ অলরেডি নোন টু ইউ, ফার্স্ট অফ অল। সেকেন্ড হচ্ছে তুমি এটাও জানো যে এক্সপেরিমেন্টটাকে একই কন্ডিশনের আন্ডারে বারবার করা যাবে। মানে এই সৌরভ একটু আগে জিজ্ঞেস করছিল যে একটা ছেলে যখন একটা মেয়েকে প্রপোজ করবে তাহলে সেখানে প্রবাবিলিটি কিভাবে কাজ করবে। এইটা কিন্তু র্যান্ডম এক্সপেরিমেন্ট নয়। ধরো তুমি একটা মেয়ের কাছে গেলে, গিয়ে এখন প্রপোজ করে এলে, আবার 10 মিনিট পরে গিয়ে প্রপোজ করলে, তাহলে কিন্তু প্রথমবার থাবড়া না খেলেও দ্বিতীয়বার খাবে। তাহলে র্যান্ডম এক্সপেরিমেন্ট মানে কি? মানে প্রথমত এক্সপেরিমেন্টটা আইডেন্টিক্যাল কন্ডিশনে যতবার খুশি করা যাবে। তুমি কোটা আইডেন্টিক্যাল কন্ডিশনে যতবার খুশি করতে পারবে। অল পসিবল কেসেস তো জানি না। অল পসিবল কেসেস জানো না, কি বলেছে তোমাকে? হয় অ্যাকসেপ্ট করবে, না হয় করবে না, না হয় তোমাকে চড় থাপ্পড় মারবে, না হয় কাউকে ডেকে এনে পেটাবে। এইগুলো তো অল পসিবল কেসেস। কিন্তু কোথায় আটকাচ্ছে? আন্ডার আইডেন্টিক্যাল কন্ডিশন বারবার তুমি রিপিট করতে পারবে না। তুমি আজকে প্রপোজ করলে, আবার কালকে গিয়ে আবার প্রপোজ করলে, আবার পরশু গিয়ে করলে, আইডেন্টিক্যাল কন্ডিশন যদি থাকবে এক সময় তো লেগে যাবে তোমার উপর। বুঝতে পারলে? তাহলে আন্ডার আইডেন্টিক্যাল কন্ডিশন তুমি বারবার রিপিট করতে পারবে না ওখানে। কিন্তু যদি র্যান্ডম এক্সপেরিমেন্ট হতে হয় তাহলে আন্ডার আইডেন্টিক্যাল কন্ডিশন বারবার রিপিট করতে হবে, মানে করা যাবে এরকম এক্সপেরিমেন্ট। ঠিক আছে? আর সেট অফ অল পসিবল আউটকাম জানো। আর 3 নম্বর কি বললাম? যে কোনো একটা পার্টিকুলার পারফরম্যান্সে এক্স্যাক্টলি কি আসবে সেটা তুমি বলতে পারবে না। মানে ধরো তুমি একবার পারফর্ম করলে, ওই অল পসিবল আউটকামের মধ্যে থেকে কোনটা ঘটবে সেটা তুমি জানো না। তার মধ্যে একটা ঘটবে সেটা তো তুমি জানো। তাহলে এই যে 3টে পয়েন্ট, an experiment E is said to be a random experiment if E can be performed an infinite times under identical conditions. Point number 1. Point number 2, we know a priori মানে আগে থেকে জানি, we know a priori the set of all possible outcomes. Number 3, the outcome varies at random in every performance of the experiment. এই 3টে কন্ডিশন যে এক্সপেরিমেন্ট হোল্ড করবে তাকে বলবো র্যান্ডম এক্সপেরিমেন্ট। সবার কাছে ক্লিয়ার? বলো। মানে প্রতিবার একই আউটকাম আসতে হবে না, প্রতিবার যে আউটকামটা আসবে সেটা র্যান্ডমলি ভ্যারি করবে। এই যে বলছে the outcome varies at random at every performance, মানে প্রথমবার যে আউটকামটা আসলো সেটা ওই তোমার সেট অফ অল পসিবল আউটকামের মধ্যে থেকেই আসলো, কিন্তু তুমি সেটা জানো না কোনটা আসলো। দ্বিতীয়বার যেটা আসলো, প্রথমবার যেটা এসেছে সেটাই যে আসবে এমনটাও নয়, আবার সেটা আসতেও পারে। বুঝতে পেরেছো? মানে তুমি জানো না যে কোনটা আসবে, র্যান্ডমলি ভ্যারি করবে, কোনো নিয়ম মেনে ভ্যারি করবে না, ভ্যারি করবে অথচ র্যান্ডমলি, কোনো নিয়ম মেনে নয়। আচ্ছা ধরো কোনো ডাইসের 6 মানে প্রত্যেকটা সাইডে নাম্বার হচ্ছে 6, তার মানে আমি তো জানি যাইভাবে যেই ডাইস থ্রো করুক না কেন 6ই আসবে। ওই জন্যই তো র্যান্ডম এক্সপেরিমেন্ট নয় ওটা। তাহলে ওটা কি এক্সপেরিমেন্ট? জাস্ট এক্সপেরিমেন্ট। মানে ধরো আমি তোমাকে একটা एग्जांपल দিই, র্যান্ডম ছাড়া আর কি কি এক্সপেরিমেন্ট হয়, এই যে প্রশ্নটা তোমার, তাই তো? ধরো আমি সোডিয়াম আর জল রিঅ্যাকশন করাচ্ছি, কিন্তু সবাই জানে যে সোডিয়াম আর জল রিঅ্যাকশন করলে আগুন জ্বলবেই। তুমি হঠাৎ করে দেখলে আগুন জ্বললো না, এটা তো সম্ভব না। তাহলে এটা একটা এক্সপেরিমেন্ট, কিন্তু এর রেজাল্টটা তুমি শিওরলি জানো যে কি হবে। এর রেজাল্টটা কিন্তু র্যান্ডম নয়, আউটকাম কিন্তু র্যান্ডম নয়। তাহলে এটা র্যান্ডম এক্সপেরিমেন্ট নয়। এই যে একটু আগে বললো যে একটা ডাইসের যদি সব দিকটা 6 লেখা থাকে, সেটা যদি আমি থ্রো করি তাহলে তুমি জানি 6 আসবে। হ্যাঁ, সেটা এক্সপেরিমেন্ট, কিন্তু সেটা র্যান্ডম নয়, কারণ তুমি অলরেডি জানো যে 6ই আসবে। তোমার আউটকামটা ভ্যারি করবে না, আর ভ্যারি করলেই যে র্যান্ডম হয়ে যাবে তা নয়। কিন্তু ধরো एग्जांपल দিই ব্যাপারটা, ধরো কোন একটা ম্যাথমেটিক্যাল ফর্মুলা পেয়ে গেলে, আউটকামটা আসার কোন একটা ফর্মুলা পেয়ে গেলে যে প্রথমবার করলে 0 আসবে, তারপরের বার করলে 1 আসবে, আবার করলে 0 আসবে, আবার করলে 1 আসবে, 0 1 0 1 অল্টারনেটে হবে। এটা কিন্তু আর র্যান্ডম হলো না, কারণ তুমি আগে থেকে বুঝে যাবে ও আচ্ছা এবার তো 0 হবে। তাহলে এই যে আগে থেকে বুঝে যাচ্ছো, এটা কিন্তু র্যান্ডম হলো না। র্যান্ডম মানে কোনো ফর্মুলা নেই, কোনো হিসাব নেই, যা খুশি হতে পারে, কিন্তু হ্যাঁ ওই সেটের মধ্যে থেকে হবে। বুঝতে পেরেছো? হ্যাঁ দেখে নাও সবার কাছে ক্লিয়ার কিনা, দেখে নাও। পিডিএফটা দিয়ে দেবে।
ক্লিয়ার? দানিশি, সৌরভ, সব ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। স্যার বলছিলাম যে আরে তুমি সব নোট পেয়ে যাবে, তোমাকে এখন লিখতে হবে না কিছু। তুমি একটু ক্লাসটার পরে ওয়েট করো, আজকের দিনটার মধ্যে সব নোট পেয়ে যাবে, তোমাকে কিছু লিখতে হবে না। তোমাকে এই নোট একদম দিয়ে দেবো, এটাই তোমার টেক্সট বুকের কাজ করবে, ঠিক আছে? আর যে এই গুপ্তার টেক্সট বুকটা দিয়েছি ওইটা তুমি নিজের অবসর সময় পড়বে, ব্যাস, বুঝেছো? তুমি থরো নোট পেয়ে যাবে, প্রত্যেকটা পেপারে থরো নোট পেয়ে যাবে, তোমায় কিচ্ছু চাপ নিতে হবে না। ওকে, ঠিক আছে? এইবার আসছি, এই যে তুমি একটু আগে র্যান্ডম এক্সপেরিমেন্টের ডেফিনিশন দিতে গিয়ে তিনটে পয়েন্ট বলেছো। এক নাম্বার, যে আমরা এক্সপেরিমেন্টটাকে যতবার খুশি আইডেন্টিক্যাল কন্ডিশনে পারফর্ম করতে পারবো। দুই নাম্বার, পারফর্ম করলে, এক্সপেরিমেন্টটা পারফর্ম করলে রেজাল্ট কি কি হতে পারে তার সম্ভাব্য আউটকামের সেটটা আমার জানা আছে। তিন নাম্বার, একটা পার্টিকুলার পারফরম্যান্সে কোনটা আসবে সেটা আমার কাছে জানা নেই, সেটা র্যান্ডমলি ভ্যারি করবে। এই যে তুমি সেটের কথাটা 2 নাম্বার পয়েন্টে বলেছো যে এক্সপেরিমেন্টটা পারফর্ম করলে সম্ভাব্য সমস্ত আউটকামের সেটটা আমার জানা আছে, এই সম্ভাব্য সমস্ত আউটকামের সেটটার একটা নাম আছে, এই সেটটার নাম হচ্ছে স্যাম্পল স্পেস। কি নাম? স্যাম্পল স্পেস। The set of all possible outcomes of a random experiment is called the sample space. তাহলে একটা র্যান্ডম এক্সপেরিমেন্টের যত আউটকাম আছে তাদেরকে নিয়ে যদি আমি আজকে একটা সেট বানাই, সেই সেটটারই নাম হচ্ছে দ্য স্যাম্পল স্পেস। ক্লিয়ার সবার কাছে? ক্লিয়ার তো? বলো। বেশ, একটা কয়েন আছে? কয়েন নেই? আচ্ছা ঠিক আছে, টাকা আছে, টাকা হবে না। একটা কয়েনকে যদি টস করা হয়, কয়েন আমার কাছে কোথায় আছে? একটা কয়েনকে যদি টস করা হয়, তাহলে সেই টসটা করলে যত রকম আউটকাম আসবে তার যে সেটটা, সেই সেটটাকে আমরা স্যাম্পল স্পেস হিসাবে বলবো ওই র্যান্ডম এক্সপেরিমেন্টের টসিং এ কয়েন। এটা একটা 10 টাকার কয়েন নিয়েছি, তাহলে এর দুটো পিঠ আছে, একটা পিঠকে আমরা বলবো টেল আর একটা পিঠকে আমরা বলবো হেড। যদি আজকে আমি এই কয়েনটাকে টস করি তাহলে এই দুটোর মধ্যেই একটা পড়বে, এর বাইরে কিছু পড়বে না। এর বাইরে কিছু পড়বে কি? সম্ভব না। তাহলে আমি যদি টসিং দিস কয়েন, এই কয়েনটাকে টস করাকে র্যান্ডম এক্সপেরিমেন্ট মনে করি, তাহলে যতবারই টস করি না কেন, একবার হোক, দুবার হোক, 30 বার হোক, যতবারই টস করি না কেন, দ্য সেট অফ অল পসিবল আউটকাম অর্থাৎ এর স্যাম্পল স্পেস হেড আর টেলই হবে। বুঝতে পেরেছো? তাহলে যখনই আমি একটা কয়েনকে টস করব তার স্যাম্পল স্পেস হবে হেড এন্ড টেল। ক্লিয়ার একদম? দেখো সবার কাছে ক্লিয়ার তো? বেশ, তোমার কাছে কয়েন নেই? দুটো কয়েন দিয়ে দেখাতাম। যাই হোক, ঠিক আছে, মনে করো একটা কয়েন আছে আর একটা কয়েন কল্পনা করে নাও, এই মুহূর্তে হাতে নেই, কল্পনা করে নাও, ঠিক আছে? একদম নেই কোথাও? না, আমার টাকা আছে। আচ্ছা টাকাই দাও, টাকাই দাও। টাকা আমার কাছে আছে, ছাড়ো। চলো, ধরো আমার কাছে দুটো কয়েন আছে, এটাকে কয়েন মনে করো, ঠিক আছে? দুটো কয়েন আছে, ওকে? তাহলে এই কয়েনটারও হেড টেল আছে, এই কয়েনটারও হেড টেল আছে, ওকে? আমি দুটো কয়েনকে একসাথে টস করছি, দুটো হাতে দুটো কয়েন, বা আমি একটা আরো একটা, দুজনে মিলে টস করছি, ঠিক আছে? ওকে? তাহলে আমার কয়েনেও হেড টেলের মধ্যে যা খুশি আসতে পারে, এই কয়েনেও হেড টেলের মধ্যে যা খুশি আসতে পারে। এবার এই যে র্যান্ডম এক্সপেরিমেন্টটা, এটা হচ্ছে দুটো কয়েন একসাথে টস করা। তাহলে এর একটা আউটকাম কেমন দেখতে হবে? হেড হেড, অথবা হেড টেল, অথবা টেল হেড, অথবা টেল টেল। এর একটা আউটকাম কি রকম দেখতে হবে? হয় হেড হেড, না হয় টেল টেল, না হয় হেড টেল, না হয় টেল হেড। যে কোনো একটা আউটকাম বলছি তো, কি রকম দেখতে হবে? বুঝতে পেরেছো? এর বাইরে কিন্তু কিছু সম্ভব না। সম্ভব কি? বলো। সম্ভব না। তাহলে এখানে যদি স্যাম্পল স্পেস তোমাকে জিজ্ঞেস করি, তাহলে এটা হচ্ছে স্যাম্পল স্পেস। হেড হেড, টেল হেড, হেড টেল, টেল টেল। তাহলে যদি কেউ বলতো তিনটে কয়েন একসাথে টস করছে, তার স্যাম্পল স্পেস কি হবে, সেটাও খুব সহজে বলতে পারতে না? পারতে তো? বেশ, তাহলে স্যাম্পল স্পেস তৈরি করার আইডিয়া তোমাদের মধ্যে চলে এসেছে। এইবার আমি স্যাম্পল স্পেস থেকে আর একটু এগিয়ে যাচ্ছি। মনে আছে র্যান্ডম এক্সপেরিমেন্টের ডেফিনেশনে 3 নম্বর পয়েন্টটা কি ছিল? 1 নম্বর পয়েন্টটা ছিল যে এক্সপেরিমেন্টটাকে আন্ডার আইডেন্টিক্যাল কন্ডিশন যতবার খুশি চাইবো করতে দিতে হবে। যে হঠাৎ করে আটকে গেল, ফর এক্সাম্পল আমি একটা এক্সপেরিমেন্ট করছি, সেই এক্সপেরিমেন্টটাকে কিছুক্ষণ পর আর করা যাচ্ছে না,
তাহলে কিন্তু সেটা র্যান্ডম এক্সপেরিমেন্ট নয়। বা করলে কন্ডিশন চেঞ্জ হয়ে যাচ্ছে। ওই যে প্রপোজাল দেওয়ার ব্যাপারটা বললাম যে আজকে দিয়েছো ঠিক আছে, কালকে দিয়েছো ঠিক আছে, 3 নম্বর দিন থেকে দিতে গেলে কিন্তু মার খাওয়ার চান্স আছে। তাহলে এই যে ব্যাপারটা, এটা কিন্তু আন্ডার আইডেন্টিক্যাল কন্ডিশন আর হচ্ছে না, কন্ডিশন চেঞ্জ হয়ে গেছে। কারণ এখন তুমি ভয় ভয় দিতে যাবে, এই বোধহয় দিল, ঠিক আছে? তাহলে এই যে আন্ডার আইডেন্টিক্যাল কন্ডিশন করতে পারছো না, দ্যাট ইজ নট র্যান্ডম। বুঝতে পারছো? র্যান্ডম এক্সপেরিমেন্ট হলো না কিন্তু। আচ্ছা, তোমার র্যান্ডম এক্সপেরিমেন্টে 3 নম্বর পয়েন্ট কি ছিল মনে আছে? র্যান্ডম এক্সপেরিমেন্টে 3 নম্বর পয়েন্ট আইডেন্টিক্যাল হয়ে র্যান্ডম এক্সপেরিমেন্ট করতে হবে না, প্রত্যেকটা আউটকামগুলো র্যান্ডমলি ভ্যারি করবে। তাহলে কি বললাম যে প্রত্যেকবারের যখন আমি এক্সপেরিমেন্টটা করব, at every experiment the outcome will vary at random, ঠিক আছে? তাহলে এই যে একবার পারফর্ম করা, এভরি পারফরম্যান্স অফ দ্য র্যান্ডম এক্সপেরিমেন্ট, প্রত্যেক পারফরম্যান্সে আউটকামটা র্যান্ডমলি ভ্যারি করবে। তাহলে র্যান্ডম এক্সপেরিমেন্টে একবার পারফর্ম করাকে বলা হয় ট্রায়াল। কি বলা হয়? ট্রায়াল। তাহলে এ পার্টিকুলার পারফরম্যান্স অফ এ র্যান্ডম এক্সপেরিমেন্ট ইজ কল্ড এ ট্রায়াল। মনে থাকবে ট্রায়াল কাকে বলে? এবার র্যান্ডম এক্সপেরিমেন্টটা ধরো দুটো কয়েন টস করা। তাহলে একটা ট্রায়াল মানে কি? এখানে এই দুটো কয়েনকে একবার টস করাকে বলে একটা ট্রায়াল। তোমার র্যান্ডম এক্সপেরিমেন্ট যদি হয় 3টে কয়েন টস করা, তাহলে 3টে কয়েনকে একসাথে টস করাকে বলে একটা ট্রায়াল। তোমার র্যান্ডম এক্সপেরিমেন্ট যদি হয় একটা কয়েন আর একটা লুডোর ছক্কা, যেটা হাতের কাছে এই মুহূর্তে নেই, যাই হোক থাকলে দেখাতাম, তো একটা কয়েন আর একটা লুডোর ছক্কা একসাথে থ্রো করা, তাহলে ওটাই একটা ট্রায়াল, যে একটা কয়েন আর একটা লুডোর ছক্কা থ্রো করছে। বুঝতে পারছো? ট্রায়ালটা কেমন সেটা কিন্তু ডিপেন্ড করবে র্যান্ডম এক্সপেরিমেন্টের উপরে, সম্পূর্ণরূপে ডিপেন্ড করবে র্যান্ডম এক্সপেরিমেন্টের উপরে। বলো, কারোর কোনো প্রশ্ন আছে এখন পর্যন্ত? বেশ, এবার আসবো ইভেন্ট। ইভেন্ট তোমরা এইচএসেও এই জিনিসগুলো টুকটাক টুকটাক পড়েছো, কিন্তু এখন যেটা পড়বে সেটা একদম সলিড হিসাবে মাথার মধ্যে নেবে। কারণ এইচএস এর বইতে না একটু আধটু ভুলভাল থাকে, ঠিক আছে? কারণ এইচএসে অত গুরুত্ব দেওয়া হয় না, একদম পুঙ্খানুপুঙ্খ একদম ডিটেলসে আলোচনা হয় না, ঠিক আছে? ওই জন্য একটু আধটু ভুলভাল থাকে এইচএস এর বইগুলো। কিন্তু এখন যেটা তোমাকে বলবো ওটাকে একদম সলিড সেটিং হিসাবে মাথায় ঢোকাবে, ঠিক আছে? চলো, ইভেন্ট। আচ্ছা, ইভেন্ট কথাটার মানে কি? ইভেন্ট মানে হলো ঘটনা। আমার সাথে যদি এখন একটা ঘটনা ঘটে, আমি সেটাকে একটা ইভেন্ট বলবো। ধরো ফর এক্সাম্পল আমি একটা কার্ড ড্র করলাম ফ্রম এ ডেক, একটা ডেক থেকে একটা কার্ড ড্র করলাম, ঠিক আছে? ডেক মানে কি বলেছি? 52টা কার্ডের একটা প্যাককে ডেক বলে, ঠিক আছে? পুরো প্যাকটাকে ডেক বলে। তাহলে আমি ডেক থেকে একটা কার্ড ড্র করলাম। আমার কার্ডটা ধরো বললাম হার্টস হবে, আমার কার্ডটা হার্টস হবে। এই যে বললাম আমার কার্ডটা হার্টস হবে, হার্টস মানে কি? হার্টসের 13টা কার্ড আছে, তার মধ্যে একটা হবে, ঠিক আছে? তাহলে ইট ইজ কল্ড অ্যান ইভেন্ট। এই ঘটনাটাকে একটা ইভেন্ট বলে। বুঝতে পারছো আমার কথাটা? তাহলে আমার কার্ডটা হার্টস হবে, তার মানে কি? হার্টসে কটা কার্ড আছে? 13টা। সেই 13টা কার্ড কোথায় আছে? স্যাম্পল স্পেসের অংশ। স্যাম্পল স্পেস মানে কি? আমি যে একটা কার্ড ড্র করলাম, সেই একটা কার্ড যত রকম হতে পারে, দ্যাট ইজ দ্য স্যাম্পল স্পেস। স্যাম্পল স্পেস মানে কি? দ্য সেট অফ অল পসিবল আউটকাম অফ এ র্যান্ডম এক্সপেরিমেন্ট। একটা র্যান্ডম এক্সপেরিমেন্টের যত পসিবল আউটকাম আছে, সেই আউটকামের সেটটা হচ্ছে স্যাম্পল স্পেস, ঠিক আছে? এবার আমি একটা কার্ড ড্র করেছি, তো আমার ড্র করা কার্ডটা যে হার্টস হবে, সেই হার্টস হওয়াটা, এই যে আমি বলছি আমার ড্র করা কার্ডটা হার্টস হবে, তো এই যে হার্টস হওয়াটা, এটা তো একটা ইভেন্ট। কেন ইভেন্ট? কারণ ইভেন্ট মানে স্যাম্পল স্পেসের সাবসেট, স্যাম্পল স্পেসের একটা অংশ, ঠিক আছে? হার্টস স্যাম্পল স্পেসের মধ্যে মোট 52টা অংশ ছিল, কারণ আমি একটা কার্ড ড্র করেছি। একটা কার্ড আমি 52 রকম ভাবে ড্র করতে পারি। তাহলে যে কোনো একটা কার্ড যখন আমি ড্র করছি, তাহলে আমার স্যাম্পল স্পেসের মধ্যে 52টা পয়েন্ট চলে এলো। প্রত্যেকটা কার্ডই তো স্যাম্পল স্পেসের পয়েন্ট হিসেবে চলে আসবে, তাই না? কারণ আমি তো একটা কার্ড ড্র করেছি। একটা কার্ড ড্র করলে আমার হাতে যা যা আসতে পারে, সেই তারা সবাই স্যাম্পল স্পেসের মধ্যে থাকবে। আমার হাতে কি কি আসতে পারে? আমার হাতে স্পেডের একটা কার্ড আসতে পারে, আমার হাতে হার্টের একটা কার্ড আসতে পারে, আমার হাতে ক্লাবের একটা কার্ড আসতে পারে, আমার হাতে ডায়মন্ডের একটা কার্ড আসতে পারে। তাহলে যে কার্ডই আসুক না কেন, সেটা তো স্যাম্পল স্পেসের ভেতরে ঢুকে যাচ্ছে। বুঝতে পারছো? স্যাম্পল স্পেস মানে কি? দ্য সেট অফ অল পসিবল আউটকাম, দ্য সেট অফ অল পসিবল রেজাল্টস, ঠিক আছে? তাহলে আমি যখন তোমাকে বলছি ইভেন্ট, ইভেন্ট মানে হচ্ছে স্যাম্পল স্পেসের একটা পার্ট, সাবসেট, অংশ। বুঝা গেল কথাটা? তাহলে ইভেন্টের বক্তব্য হচ্ছে
every subset of sample space is an event. স্যাম্পল স্পেসের যে কোনো সাবসেট হলো একটা ইভেন্ট, ঠিক আছে? আর এটাকে যখন আমরা ভালো করে বলি এইভাবে বলি, an event connected with a random experiment, মানে একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট করলে তার ইভেন্ট, বাংলায় বলা হয় ওই র্যান্ডম এক্সপেরিমেন্টের ইভেন্ট, ইংরেজিতে বলা হয় an event connected with a random experiment is a subset of the sample space of the random experiment. এটা ভালো করে বলা হয়, আর শর্টে বললে an event is a subset of the sample space. সিম্পল, ক্লিয়ার সব? ঠিক আছে, বেশ। কিন্তু তুমি যখনই স্যাম্পল স্পেসের যে কোনো সাবসেট বার করবে সেটাই যে ইভেন্ট হবে তা নয়। আমার কথাটা ভালো করে বুঝতে হবে এই জায়গায়। আমি যখন র্যান্ডম এক্সপেরিমেন্ট করব, র্যান্ডম এক্সপেরিমেন্ট করার জন্য স্যাম্পল স্পেস থেকে যে সাবসেটটা পাচ্ছি সেই সাবসেটটাকে বলছি ওই র্যান্ডম এক্সপেরিমেন্টের ইভেন্ট। মানে র্যান্ডম এক্সপেরিমেন্ট করার জন্য স্যাম্পল স্পেসের একটা সাবসেট চিহ্নিতকরণ হচ্ছে যেটা ওই র্যান্ডম এক্সপেরিমেন্টের সাথে সংযুক্ত, কানেক্টেড। মানে আমি একটা কার্ড ড্র করেছি, কি আমি একটা কয়েনকে টস করেছি, কি আমি একটা কয়েন টস করেছি আর একটা কার্ড ড্র করেছি, ঠিক আছে? এইবার আমি বলছি যে আমার কয়েনে হেড আর কার্ডে স্পেড, আমার কয়েনে হেড আর কার্ডে স্পেড, এই যে ঘটনাটা বললাম কয়েনে হেড আর কার্ডে স্পেড, এইটা একটা ইভেন্ট হয়ে গেল ওই র্যান্ডম এক্সপেরিমেন্টের সাথে সংযুক্ত, কানেক্টেড উইথ দ্য র্যান্ডম এক্সপেরিমেন্ট। কিন্তু এইটার উল্টো ঘটনাটা যে আমি যদি স্যাম্পল স্পেস থেকে যে কোনো সাবসেট বার করে আনি সেটাই যে ইভেন্ট হবে তা নয়। ইভেন্ট হওয়ার জন্য কিছু শর্ত আছে, সেই শর্তগুলো 1 2 3 4 করে বলবো, যে শর্তগুলো তোমাকে মানতে হবে ইভেন্ট তৈরি করার জন্য, ঠিক আছে? তার আগে আমি একটু এক্সাম্পল দিয়ে নিই। ধরো আমি বললাম ইন দ্য র্যান্ডম এক্সপেরিমেন্ট অফ টসিং 2 কয়েনস টুগেদার, দুটো কয়েন আমি একসাথে টস করেছি, দুটো কয়েন পাশাপাশি দুটো কয়েন রেখে একসাথে আমি দুটো কয়েনকে টস করেছি। ইন দ্য র্যান্ডম এক্সপেরিমেন্ট অফ টসিং 2 কয়েনস টুগেদার, one head is an event, একটা হেড, তাহলে একটা যদি হেড হয় আরেকটা যা খুশি, মানে আরেকটা এনিথিং, সেটা আগে থেকে বলা নেই। ওয়ান হেড মানে আরেকটা কয়েনের হেডও আসতে পারে, টেলও আসতে পারে, টেলও আসতে পারে, ঠিক আছে? তাহলে ওয়ান হেড কথাটার মানে হচ্ছে একটা কয়েনে হেড আসছে আর একটা কয়েনে এনিথিং ক্যান হ্যাপেন। আচ্ছা আমাকে একটা কথা বলে, এখানে ওয়ান হেড বলেছে, একদম যদি বলে এক্স্যাক্টলি ওয়ান হেড, এক্স্যাক্টলি ওয়ান হেড মানে কেবলমাত্র একটাই হেড, তখন দ্বিতীয় কয়েনে হেড আসবে না, দুটো কিন্তু আলাদা হয়ে গেল। আমি ওয়ান হেড যখন বলছি তার মানে একটা কয়েনে হেড আর একটা কয়েনে যা খুশি আসতে পারে, ঠিক আছে? এইবার ব্যাপারটা বুঝো। তাহলে এর মধ্যে তো হেড হেডও তো হতে পারে না, ওয়ান হেড মানে একটাই হেড। ও যা খুশি বলেছি না, ওই জন্য বলছো একটা হেড মানে একটাই হেড, দুটোর মধ্যে একটা হেড। দেখো আমি দুটো কয়েন টস করেছি, দুটো কয়েন টস করে তোমাকে যখন বলছি ওয়ান হেড মানে একটা হেড, তার মানে কি দুটোর মধ্যে একটা হেড, ঠিক আছে? এবার আচ্ছা এই যে বললে এক্স্যাক্টলি ওয়ান হেড, তার মানেও কিন্তু ওয়ান হেডই অ্যাকচুয়ালি। আর কেউ যদি বলতো অ্যাট লিস্ট ওয়ান হেড, তখন কিন্তু হেড হেডও হতে পারতো, ঠিক আছে? ওয়ান হেড মানে দুটোর মধ্যে একটা হেড, ঠিক আছে? তোমাকে এই ল্যাঙ্গুয়েজটা মনে রাখতে হবে। এই ল্যাঙ্গুয়েজগুলো হচ্ছে একদম ধরে রাখো, এইগুলো ধরেই অঙ্ক দেওয়া হয়। কেউ যখন আমাকে বলবে ওয়ান হেড, আমি বুঝবো দুটো হেডের মধ্যে একটা হেড, দুটো হতে পারে বা তিনটে হতে পারে, তার মধ্যে একটা হেড। ধরো তিনটে কয়েন টস করতে দিয়েছে, দিয়ে বললো ওয়ান হেড, তাহলে আমি বুঝবো সেই একটা হেডই আসছে, তিনটের মধ্যে একটা হেড, ঠিক আছে? যতগুলো কয়েন আছে তার মধ্যে একটাই হেড, ঠিক আছে? কিন্তু যখন বলবে অ্যাট লিস্ট ওয়ান হেড, তখন কিন্তু সব কটাতেও হেড হতে পারে, যতগুলো আছে ততটাও হেড হতে পারে। ব্যাপারটা হচ্ছে তখন একটা বা একের বেশি হেড, মানে মিনিমাম একটা হেড থাকতে হবে, তখন মিনিমাম একটা হেড। যদি কেউ বলে অ্যাট লিস্ট ওয়ান হেড, ঠিক আছে? এক্স্যাক্টলি বললে এক্স্যাক্টলি মানে ওয়ান হেডই, ঠিক আছে? ওকে, আচ্ছা তো দেখো আমাকে যদি বলা হয় ওয়ান হেড, তুমি একটা জিনিস ভেবে দেখো। একটু আগে আমরা আলোচনা করছিলাম যে যখন দুটো কয়েনকে টস করা হবে, সেই দুটো কয়েনকে টস করার সময় স্যাম্পল স্পেসটা কি? স্যাম্পল স্পেসটা হচ্ছে এটা এইচ এইচ টি এইচ এইচ টি টি টি, এটা দুটো কয়েনকে টস করার সময় স্যাম্পল স্পেস, ঠিক আছে? এবার আমি যখন বলছি ওয়ান হেড, এই যে ওয়ান হেড যে ইভেন্টটা এইচ টি টি এইচ, এটা কিন্তু ওই স্যাম্পল স্পেসের একটা সাবসেট। খেয়াল করে দেখো,
কি ঠিক আছে তো বলো হ্যাঁ ঠিক আছে তানিশি হ্যাঁ ঠিক আছে এবার এটার উল্টোটা কিন্তু সত্যি নয় তুমি স্যাম্পল স্পেসের যে কোনো সাবসেট নিয়ে আসবে সেটাই যে সবসময় ইভেন্ট হবে তা না তবে হ্যাঁ আমরা সাধারণত যে সমস্ত স্যাম্পল স্পেস চোখে দেখতে পাই তারা ফাইনাইট স্যাম্পল স্পেস মানে তুমি যে সমস্ত এক্সপেরিমেন্ট করো তার স্যাম্পল স্পেস গুলো সাধারণত ফাইনাইট স্যাম্পল স্পেস ঠিক আছে তো সেই ক্ষেত্রে কিন্তু ফাইনাইটের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা হয় না যে স্যাম্পল স্পেসের যে কোনো সাবসেট ইভেন্ট না হচ্ছে এইটা কিন্তু সাধারণত দেখতে পাওয়া যায় না চোখে মানে এর এক্সাম্পলটা কিন্তু ইজ ভেরি ডিফিকাল্ট কথাটা বুঝতে পারছো কি বলছি যে কোনো ইভেন্ট স্যাম্পল স্পেসের সাবসেট এবার উল্টোটা স্যাম্পল স্পেসের যে কোনো সাবসেট যে ইভেন্ট এর এক্সাম্পলটা কিন্তু চোখে সাধারণত আমরা দেখতে পাই না তার কারণ ফাইনাইট স্যাম্পল স্পেসের ক্ষেত্রে কিন্তু এই ঘটনাটা ঘটে না এই ঘটনাটা ঘটে ইনফাইনাইট স্যাম্পল স্পেসের ক্ষেত্রে তো এর এক্সাম্পলটা আমরা লাস্টের দিকে গিয়ে দেব কেন তখন আমরা ইনফাইনাইট স্যাম্পল স্পেসের উপর ডিল করব ফাইনাইট স্যাম্পল স্পেসের উপর কিন্তু এখন তুমি এই এক্সাম্পলটা পাবে না বুঝতে পারছো তো যখন আমরা ইনফাইনাইট স্যাম্পল স্পেসের উপর কাজ করব তখন কিন্তু এক্সাম্পলটা দেব ঠিক আছে তাই এই এক্সাম্পলটার জন্য একটু তোমাকে ওয়েট করতে হবে এবার আমি আসবো ইভেন্ট স্পেস আচ্ছা ধরো যে আমরা তো ডাইস থ্রো করলে 1 2 6 সব আসবে এবার ধরো কোনো একটা ইভেন্ট বললে যে 7 আসবে কোনো একটা ইভেন্ট বললে 7 আসবে সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যালি ইম্পসিবল ইভেন্ট স্ট্যাটিস্টিক্যালি ইম্পসিবল ইভেন্ট কেন কারণ তার প্রবাবিলিটি 0 ওই জন্য সেটা স্ট্যাটিস্টিক্যালি ইম্পসিবল ইভেন্ট বুঝতে পারছো স্যাম্পল স্পেসের মধ্যেও নেই কিন্তু ওটাকে ইভেন্ট বলে তো ইভেন্ট বলে কাউন্ট করা হচ্ছে ইন দা সেন্স ওটা অ্যাকচুয়ালি স্ট্যাটিস্টিক্যালি ইম্পসিবল স্ট্যাটিস্টিক্যালি ইম্পসিবল বলতে আমরা এটা বুঝি যার প্রবাবিলিটি 0 ঠিক আছে বুঝতে পারছো তো সেই অর্থে আমরা স্ট্যাটিস্টিক্যালি ইম্পসিবল বলছি ওকে চলো আচ্ছা এবার আমি আসছি ইভেন্ট স্পেস আচ্ছা তুমি একটা র‍্যান্ডম এক্সপেরিমেন্ট করেছো যে কোনো র‍্যান্ডম এক্সপেরিমেন্ট ধরো একটা কয়েনকে টস করা বা দুটো কয়েনকে একসাথে টস করা বা একটা কয়েন একটা ডাইকে থ্রো করা ঠিক আছে যে কোনো র‍্যান্ডম এক্সপেরিমেন্ট করেছো বা একটা ডাইকে থ্রো করেছো আর একটা কার্ডকে তুমি ড্র করেছো এই র‍্যান্ডম এক্সপেরিমেন্টের সাথে কানেক্টেড যত ইভেন্ট হয় যত পসিবল ইভেন্ট হয় তাদের যদি তুমি একটা সেট বানাও ভালো করে শুনবে আমি কিন্তু বলেছি ইভেন্টগুলোর সেট ঠিক আছে ইভেন্টগুলো নিজেরা স্যাম্পল স্পেসের সাবসেট কিন্তু আমি তোমাকে এখন বানাতে বলেছি ইভেন্টগুলোর সেট কথাটা বুঝতে পারছো কি বলছি তুমি একটা র‍্যান্ডম এক্সপেরিমেন্ট করেছো করে যত পসিবল ইভেন্ট হতে পারে তার একটা সেট বানাচ্ছো এই যে সেটটা এই সেটটাকে আমরা বলবো ইভেন্ট স্পেস কি বলবো ইভেন্ট স্পেস মানে ইভেন্টগুলোর সেট স্যাম্পল স্পেস এবং ইভেন্ট স্পেস দুটোর মধ্যে কিন্তু তফাৎ আছে স্যাম্পল স্পেস বললে একটা র‍্যান্ডম এক্সপেরিমেন্টের যত আউটকাম আছে তাদের সেট আর ইভেন্ট স্পেস বললে একটা র‍্যান্ডম এক্সপেরিমেন্টের যত ইভেন্ট তৈরি হতে পারে তাদের সেট বুঝতে পারছো কথাটা সৌরভ আবার বলছি আবার বলবো কোনো চাপ নেই আচ্ছা আমাকে একটা কথা বলো এই যে ধরো ইভেন্ট স্পেসের মধ্যে অল পসিবল যে মানে ইভেন্টগুলো হচ্ছে তার মধ্যে ধরো আমি যেটা বললাম যে ধরো 7 তো ডাইয়ে মানে স্যাম্পল স্পেসের মধ্যে তো নেই না ওটা কি ইভেন্ট স্পেসের মধ্যে নেওয়া হবে না ওটাকে ইভেন্ট স্পেসের মধ্যেও নেওয়া হবে না কারণ ওটা স্যাম্পল স্পেসের মধ্যে নেই যেটা ইভেন্ট তাকে স্যাম্পল স্পেসের মধ্যে থাকতেই হবে ঠিক আছে এইবার কিছু ইভেন্ট আছে যেগুলো আমরা জোর করে অ্যাড করার চেষ্টা করি যেমন ওই ডাই থ্রো করাতে 7 তো এদেরকে আমরা বলবো স্ট্যাটিস্টিক্যালি ইম্পসিবল ইভেন্ট মানে তারা এমনিতে ইভেন্ট নয় কিন্তু তারা ইম্পসিবল হিসেবে তোমার কাছে আসছে স্ট্যাটিস্টিক্যালি ইম্পসিবল হিসেবে আসছে মানে ইন দ্য সেন্স অফ প্রবাবিলিটি তারা ইম্পসিবল ঠিক আছে কিন্তু তারা এমনিতে ইভেন্ট নয় ওকে আচ্ছা এই যে স্যাম্পল স্পেসের ডেফিনিশন ইভেন্ট স্পেসের ডেফিনিশন আমি এদেরকে একদম ম্যাথমেটিক্যাল ফর্মে দিচ্ছি তোমার বুঝতে সুবিধা হবে ম্যাথমেটিক্যালি বুঝলে আরো তাড়াতাড়ি বুঝবে ঠিক আছে গল্পের মাধ্যমে বোঝার থেকে ম্যাথমেটিক্স দিয়ে বোঝো দেখো ধরো তোমাকে বললাম একটা র‍্যান্ডম এক্সপেরিমেন্ট ই আছে যে কোনো র‍্যান্ডম এক্সপেরিমেন্ট নিয়েছো ই তার স্যাম্পল স্পেস মনে করো এস ই এর স্যাম্পল স্পেস এস স্যাম্পল স্পেস বলতে কি বোঝায় সেটা তো বুঝেছো ঠিক আছে এই পর্যন্ত সৌরভ হ্যাঁ বললেন আমি একটা র‍্যান্ডম এক্সপেরিমেন্ট ই নিয়েছি তার স্যাম্পল স্পেস নিয়েছি এস
এই পর্যন্ত ক্লিয়ার? ই হলো র্যান্ডম এক্সপেরিমেন্ট, এস হলো স্যাম্পল স্পেস। এইবার আমি ইভেন্ট স্পেস কাকে বলে সেটা বোঝাচ্ছি। ইভেন্ট স্পেস বলতে আমি একটা কালেকশন নিচ্ছি এফ অফ সাবসেটস অফ এস, মানে এস একটা সেট, তার যত সাবসেট আছে সেই সাবসেট থেকে একটা অংশ তুলে নিচ্ছি। অর্থাৎ আমি এফটাকে এস এর সাবসেটগুলোর কালেকশন বলছি, সমস্ত সাবসেট না, কিছু সাবসেট। ধরো এস একটা ব্যাগ, ঠিক আছে, সেই ব্যাগের মধ্যে ছোট ছোট আবার ছোট ব্যাগ তৈরি করা আছে। ভালো করে বুঝো, এস একটা ব্যাগ, ঠিক আছে, ব্যাগের মধ্যে মালপত্র আছে, তাহলে সেটা একটা সেট। এবার এস এর মধ্যে কিছু সাবসেট বানাচ্ছ, সেই কিছু সাবসেট নিয়ে একটা নতুন সেট তৈরি করছে এফ। তার মানে কেউ যদি এফ এর মেম্বার হয়, ধরো এ হলো এফ এর মেম্বার, তার মানে সেটা এস এর সাবসেট। কেন কেমন একটা হয়ে গেল? ধরো ই একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট, এস হচ্ছে তার স্যাম্পল স্পেস, এত পর্যন্ত ঠিক আছে? তাহলে স্যাম্পল স্পেস মানে তার মধ্যে পয়েন্টস আছে, পয়েন্টস আছে। এবার তুমি সেই পয়েন্টগুলোকে কিছু কিছু পয়েন্ট আলাদা আলাদা করে এক একটা সেট বানাতে থাকো, ঠিক আছে? এবার যে সেটগুলো তুমি পেয়েছো সেই সেটগুলো তুলে নিয়ে এসে একটা নতুন বাক্সে রাখো, সেই নতুন বাক্সটার নাম হচ্ছে এফ। এবার সেই বাক্সের মধ্যে যদি একটা এ থাকে, মানে সেই বাক্সের যদি মেম্বার হয়, এ যদি এফ এর মেম্বার হয়, তাহলে সেটা কোত্থেকে ছিল? এস এর তো একটা অংশ ছিল, এস এর সাবসেট ছিল। তো এ যদি এফ এর মেম্বার হয়, তাহলে এ হলো এস এর সাবসেট। এটাই আমার বক্তব্য, ঠিক আছে? তাহলে আবার বলছি, সবাই ভালো করে শুনবে, প্রশ্ন থাকলে বুঝবে, ঠিক আছে? ধরো ই একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট, এস হচ্ছে তার স্যাম্পল স্পেস। এই পর্যন্ত ঠিক আছে? বলো অর্ক। সৌরভ ঠিক আছে? বেশ, এইবার আমি কি করলাম, এফ নিলাম। এফটা কি? এ কালেকশন এফ অফ সাবসেটস অফ এস, মানে এফ এর মেম্বার গুলো হলো এস এর সাবসেট। সিম্পল। এবার বুঝেছো সৌরভ? ঠিক আছে? বেশ, এই এফটাকে আমি ইভেন্ট স্পেস বলবো। ভালো করে শোনো এবার, এই এফটাকে আমি ইভেন্ট স্পেস বলবো যদি এফ এর মধ্যে তিনটে কন্ডিশন হোল্ড করে। এফ এর মধ্যে তিনটে ম্যাথমেটিক্যাল কন্ডিশন হোল্ড করবে, তিনটে নিয়মে বেঁধে দেওয়া হবে এফ কে, তবে আমি তাকে ইভেন্ট স্পেস বলবো। নিয়মগুলো কি কি? প্রথম নিয়ম হচ্ছে এস এফ এর সাবসেট, মানে সরি মেম্বার, মানে এস নিজেই এফ এর মধ্যে আছে, মানে পুরো এসটা এফ এর মধ্যে আছে, পুরো এসটা এফ এর একটা মেম্বার। তোমার নিয়ম কি ছিল? এ যদি এফ এর মেম্বার হয়, তাহলে এটা এস এর সাবসেট হবে। আচ্ছা, তুমি একটা জিনিস ভেবে দেখো, যে কোনো সেট তো নিজের সাবসেট, তাহলে এ এর বদলে তো এস ও ভাবতে পারো, এস ও তো নিজের সাবসেট, তাহলে তো এ এর বদলে এস বসাতে অসুবিধা নেই। তো সেটাই বললাম, প্রথম কন্ডিশন হচ্ছে এস নিজে এফ এর মেম্বার। এফটাকে কি বলেছি আমি? ইভেন্ট স্পেস। ইভেন্ট স্পেস মানে ইভেন্ট গুলোর সেট। তাহলে এফ এর মেম্বার মানে একটা ইভেন্ট, সোজা কথা, ঠিক আছে? তাহলে এসটা এফ এর মেম্বার, অর্থাৎ এস নিজে একটা ইভেন্ট। প্রথম কন্ডিশন, স্যাম্পল স্পেস নিজে একটা ইভেন্ট। কি ঠিক আছে সৌরভ? বলো। তানিশি ঠিক আছে? মানে নন এমটি দেখানোর মতো, নন এমটি দেখানোর মতো বলতে পারো, ঠিক আছে? স্যাম্পল স্পেসের মধ্যে সব সময় একজন থাকবে, এই মানে ইভেন্ট স্পেসের মধ্যে সব সময় একজন থাকবে, সেই অর্থে সেটা নন এমটি অবশ্যই হয়ে যাচ্ছে। তানিশি ঠিক আছে তো? বলো। হ্যাঁ। বেশ, তাহলে কন্ডিশন নাম্বার 1, স্যাম্পল স্পেস নিজেই একটা ইভেন্ট, অর্থাৎ স্যাম্পল স্পেস এফ এর মেম্বার, ইভেন্ট স্পেসের মেম্বার। কন্ডিশন নাম্বার 2, কন্ডিশন নাম্বার 2, এ যদি এফ এর মেম্বার হয়, অর্থাৎ এ যদি একটা ইভেন্ট হয়, তাহলে এস এর মধ্যে এ এর যে কমপ্লিমেন্ট আছে সে নিজেও কিন্তু একটা ইভেন্ট, সেটাও এফ এর মধ্যেই থাকবে। ভালো করে বুঝে নাও। দেখো, স্যাম্পল স্পেস সেটা হলো এস, তো তুমি এফ এর মেম্বার মানে কি বুঝিয়েছো? এফ এর মেম্বার মানে তো এস এর সাবসেট,
তোমার কাছে কন্ডিশন কি ছিল, এফ এর মেম্বার মানে এস এর সাবসেট, ঠিক আছে? তো তুমি বলছো এ যদি এফ এর মেম্বার হয়, তাহলে এ যদি এফ এর মেম্বার হয় তার মানে কি, সেটা এস এর সাবসেট, তাহলে তার কমপ্লিমেন্ট তৈরি করা যায় এস এর মধ্যে, এস মাইনাস এ, সেটাও এফ এর মেম্বার। অর্থাৎ প্রত্যেকটা ইভেন্টের কমপ্লিমেন্ট নিচে একটা ইভেন্ট। কি বললাম? প্রত্যেকটা ইভেন্টের কমপ্লিমেন্ট নিচে একটা ইভেন্ট। ক্লিয়ার? বলো। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। বেশ। আর নাম্বার 3 হচ্ছে যদি a1 a2 ডট 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 f থেকে নাও, অর্থাৎ যদি তুমি যে কোনো কাউন্টেবল সংখ্যক ইভেন্টস চুজ করো ওই র্যান্ডম এক্সপেরিমেন্টের জন্য, তাহলে তাদের ইউনিয়ন করলে সেটাও f এর মধ্যে থাকবে। অর্থাৎ কাউন্টেবল সংখ্যক ইভেন্টস এর ইউনিয়ন একটা ইভেন্ট হবে। তাহলে তিনটে কন্ডিশন তোমাকে দিলাম। প্রথম কন্ডিশন হচ্ছে s নিজে একটা ইভেন্ট, দ্বিতীয় কন্ডিশন হচ্ছে প্রত্যেকটা ইভেন্টের কমপ্লিমেন্ট একটা ইভেন্ট, আর থার্ড কন্ডিশন হচ্ছে কাউন্টেবল সংখ্যক ইভেন্টের ইউনিয়ন একটা ইভেন্ট। এই তিনটে কন্ডিশন যদি হোল্ড করে তবে আমি f কে বলবো ইভেন্ট স্পেস। আচ্ছা, ওই যে ইউনিয়নটা করলে এফ এর মধ্যে থাকবে সেটা তো বুঝতে পেরেছি, কিন্তু সেটা কি এস এর সাথে সমান হতে পারে? না, হতে পারে কি জানি না তো, কিন্তু s এর সাবসেট হবে। হ্যাঁ, সাবসেট হবে সেটা বুঝতে পেরেছি, এফ এর মধ্যে থাকবে। সমান হতে পারে কি বলতে পারবো না, কারণ এখানে কতগুলো নিচ্ছি, কাদেরকে নিচ্ছি তার উপরে নির্ভর করছে। মানে আমি ধরো এমন কিছু জিনিস নিলাম যেখানে s এর কিছু মেম্বার আসলোই না, বাদ গেল। মানে ধরো আমি a1 a2 a3 যখন নিচ্ছি, ধরো s এর মধ্যে অ্যাট লিস্ট একটা মেম্বারকে বাদ দিয়ে নিয়েছি। না, যে এখানে সবাইকে নিচ্ছি না, না ফরল দেওয়া আছে। না না, আমি যাদেরকে নিচ্ছি তাদের জন্য বলছি। ও আচ্ছা, বুঝছি। আমি ফরলের মানে কি, ফরল মানে যে সমস্ত a1 a2 ডট 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 তুমি নেবে তাদের ইউনিয়ন করলে f এর মধ্যে পাবে। ফরলের মানেটা ওইটা, মানে সবাই নিচ্ছি, সবাইকে নিচ্ছি তা নয়, কিন্তু আমি যাদেরকে নিচ্ছি তাদের ইউনিয়ন করলে f এর মধ্যে পাবো। ফরলের মানেটা সেইটা। যেমন ধরো এখানে ফরল দেওয়া আছে মানে কি, মানে আমি যদি f এ থেকে যে কোনো মেম্বার চুজ করি, এবার f থেকে যদি আমি যে কোনো মেম্বার চুজ করি, তাহলে এই যে তুমি প্রশ্নটা করলে যে সবাইকে নিচ্ছি কিনা, f এর মধ্যে সবাইকে নিচ্ছি। এফ এর মধ্যে যত ইভেন্ট গুলো আছে সবাইকে নিচ্ছি, সবাইকে বা তার থেকে কিছু, মানে সেটাও চয়েসটা তোমার উপরে। তুমি চাইলে সবাইকে নিতে পারো, আবার না চাইলে কাউকে বাদ দিয়েও নিতে পারো। তাহলে তো হবে, ঠিক আছে? পারি না। এমনকি তুমি যদি সবাইকে না নিয়ে s টাকে বাদ দিয়ে নাও, তখন তো তোমার ইউনিয়ন করলে s হবে না। না, f এর মধ্যে s আছে, এই a1 a2 যাদেরকে নিচ্ছ তারাও সবাই s এর সাবসেট, কিন্তু তুমি যাদেরকে নিচ্ছ এটা চয়েসটা তোমার হাতে দেওয়া আছে। ফরল মানে তুমি যতগুলো খুশি নিতে পারো, ঠিক আছে? সবাইকে নিতেও পারো, আবার কাউকে বাদও দিতে পারো। কিন্তু তুমি নেওয়ার সময় যদি s কে বাদ দিয়ে নাও, বা এমন কাউকে বাদ দিলে যাতে s টা কভার হলো না, ঠিক আছে, তাহলে ইউনিয়ন করলে পুরো s টা তৈরি হবে না। মোট কথা তুমি যতগুলো খুশি নাও f থেকে, তাদের ইউনিয়ন করলে f এর মধ্যে থাকবে। ঠিক আছে? বলো। এটা কি খালি লিখে নি? পেয়ে যাবে, আজকেই দিয়ে দেবো, ক্লাসের পরেই দিয়ে দেবো, ঠিক আছে, লেখা তারা নেই। ঠিক আছে? তাহলে কি কি কন্ডিশন স্যাটিসফাই করছে একটা ইভেন্ট স্পেস হতে গেলে? ইভেন্ট স্পেস হওয়ার প্রথম কন্ডিশন হচ্ছে the whole sample space must be an event। আমি আমার ভাষায় বলছি, এতক্ষণ তো ম্যাথমেটিক্যাল ভাষায় বলেছি, এবার এটি ফোনটা রাখো। ম্যাথমেটিক্যাল ভাষায় বলেছি, এবার আমার ভাষায় বলছি, the whole sample space must be an event। the whole sample space must be an event। পুরো স্যাম্পল স্পেস একটা ইভেন্ট, প্রথম কন্ডিশন। ঠিক আছে? দ্বিতীয় কন্ডিশন, যদি তোমার কাছে একটা ইভেন্ট দেওয়া থাকে তার কমপ্লিমেন্ট ইভেন্ট। তৃতীয় কন্ডিশন, যদি তোমার কাছে কাউন্টেবল সংখ্যক ইভেন্ট দেওয়া থাকে তাহলে তাদের ইউনিয়ন একটা ইভেন্ট। ঠিক আছে? এই তিন রকম কন্ডিশন স্যাটিসফাই করলে তবে ওই এফ সেটটাকে বলে ইভেন্ট স্পেস। অনেক বই যেটা ভুল লেখে সেটা হলো ইভেন্ট স্পেস এবং স্যাম্পল স্পেসকে এক বানিয়ে দেয়। যেমন ইসমাইল হকের বই, তুমি যদি ইসমাইল হকের বই খোলো দেখবে ইভেন্ট স্পেস স্যাম্পল স্পেস সেম বানিয়ে দিয়েছে। দ্যাট ইজ রং। ইভেন্ট স্পেস স্যাম্পল স্পেস এক জিনিস নয়। স্যাম্পল স্পেস হলো তোমার এই এসটা, ইভেন্ট স্পেস হলো এফটা। এস হলো এফ এর একটা মেম্বার। এস এফ এর সাথে সমান কোনোদিন হতে পারে? বলো। এস এফ এর সাথে সমান হতে পারে? এস 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 কোনোদিন এফ এর সাথে সমান হতে পারে? না, কি করে? এই প্রশ্নটা কিরকম বলো তো?
এই প্রশ্নটা প্রথম, এই যে প্রশ্নটা আমি করলাম তোমাকে, যে এই স্টেটমেন্টটা দেখো, এস কি এফ এর মধ্যে, মানে এস কি এফ এর সাথে সমান হতে পারে, এই প্রশ্নটা প্রথম কে করেছিলেন জানো? আজকে আমি তোমার সামনে যে প্রশ্নটা করছি এটা আমার নিজের প্রশ্ন নয়, এটা প্রথম পৃথিবীতে এই প্রশ্নটা প্রথম কে করেছিলেন নামটা জানো? এস এফ এর কথা ছাড়ো, এখানে কি সম্পর্ক আছে? এস এফ এর এফ এস এস তো এফ এর মেম্বার আছে, তাহলে এবার এই দুটো সেট কি সমান হতে পারে? এই প্রশ্নটা পৃথিবীতে প্রথম কে করেছিলেন বলো? রাসেল, ম্যাথমেটিশিয়ান রাসেল। রাসেলস প্যারাডক্স। Yes, it is Russell's paradox. এটাই রাসেলস এর প্যারাডক্স, এটাই রাসেলের প্যারাডক্স। রাসেল যে প্রশ্নটা করেছিলেন, কোন সেট কি নিজের মেম্বার হতে পারে? রাসেল যে প্রশ্নটা করেছিলেন, জি যদি একটা সেট হয়, জি কি নিজের মেম্বার হতে পারে? জি বিলংস টু জি, এটা লেখা যেতে পারে? এটাই রাসেলস এর প্যারাডক্স। যে একটা সেট, সে কি নিজের মেম্বার হতে পারে? তুমি এর আনসার হ্যাঁও দিতে পারবে না, নাও দিতে পারবে না। হ্যাঁ দিলেও বিপদ, না দিলেও বিপদ। ভেবে দেখো তো, এই যে প্যারাডক্সটা, এই প্যারাডক্সটাকে বলা হয় রাসেলস এর প্যারাডক্স। ঠিক আছে? কোন সেট তার নিজের মেম্বার হতে পারে, এর উত্তর তুমি হ্যাঁও দিতে পারবে না, নাও দিতে পারবে না, তুমি ফেঁসে যাবে। উত্তর দিলেই ফেঁসে যাবে। ভালো করে ভেবে দেখবে, ঠিক আছে? কি ভেবে দেখো তো, ঠিক আছে? তো এখানে দেখো সেই প্রশ্নটাই চলে আসবে যদি এস আর এফ সমান হয়ে যায়। এস মানে স্যাম্পল স্পেস, এফ মানে ইভেন্ট স্পেস। স্যাম্পল স্পেস যদি ইভেন্ট স্পেসের সাথে সমান হয়ে যায়, ওই প্রবলেমটাই চলে আসবে। এটা পসিবল নয়, ঠিক আছে? পসিবল নয় মানে দ্যাট ইজ আ প্যারাডক্সিয়াল কোয়েশ্চেন, ঠিক আছে? তো সেই কারণে স্যাম্পল স্পেস এবং ইভেন্ট স্পেসকে তুমি সেম বলতে কোনো দিন পারো না। আর তোমাদের ওই যে বই বললাম সেখানে এই জিনিসটাই লেখা আছে, স্যাম্পল স্পেসকে ইভেন্ট স্পেসের সাথে সেম করে দেওয়া আছে, ওই জন্য সেটা ভুল। ওকে, তো তোমাদের এইচএসেও পড়ানো হয় স্যাম্পল স্পেস ইভেন্ট স্পেস একই জিনিস। এইচএসে এক হবে না, কি এক তো কোনোদিন হবে না, কিন্তু এইচএস পর্যন্ত ওটাই পড়ানো হয় যে স্যাম্পল স্পেস ইভেন্ট স্পেস একই জিনিস। এইচএস পর্যন্ত ঠিকঠাক ওটা চলে, কারণ ওখানে তুমি ম্যাথমেটিক্সের অত কিছু পড়ছো না। কিন্তু যখন তুমি ম্যাথমেটিক্স সম্পর্কে বেশি জেনে গেলে তখন কিন্তু ওই দুটো সমান বলা যায় না। এস তো কোনোদিনই তো এ হবে না, এফ এর সাথে সমান হবে না, কোনোদিনও হবে না, কারণ এফ এর মধ্যে এস একটা বস্তু যেটা এফ এর ভেতরে আছে। হ্যাঁ, এবার তুমি যদি এস থেকে এস যদি সরো সেট, তাহলে আমরা কি জানি যে কতগুলো সেট বানানো যায়, 2 টু দি পাওয়ার n না? হ্যাঁ, সেটাই তো সমস্যাটা তো সেইখানেই তৈরি হয়ে যাবে। এস কোনোদিন এফ এর সাথে সমান হবে না, হবে না। ছোট হতে পারে, ছোট মানে ছোটও হবে না, মানে তুলনাই হবে না। এস তো এফ এর ভেতরে আছে, তুলনাই করতে পারবে না। তুলনা কখন হয়? সাবসেট হলে তুলনা হয়, ওটাই। ঠিক আছে? আমার পেটের ভিতর থেকে আমার সাথে তুলনা, হ্যাঁ, সেটাই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? তো ব্যাপারটা হলো স্যাম্পল স্পেস ইভেন্ট স্পেস সমান নয়। আচ্ছা, ইভেন্ট স্পেস কাকে বলে? আমার সাথে মুখে মুখে বলো। এই কোনটা উল্টে রাখো, কি দাঁড়াবো? রাখো রাখো রাখো। স্যাম্পল স্পেস ইভেন্ট স্পেস সমান না। ইভেন্ট স্পেসের ডেফিনিশন বলো, বলো দেখি, মুখে মুখে বলো আমার সঙ্গে। প্রথমত ইভেন্ট স্পেসের মধ্যে স্যাম্পল স্পেস অ্যাজ এ মেম্বার থাকবে। আচ্ছা, প্রথমত ইভেন্ট স্পেস যেটা হবে সেটা হচ্ছে a collection of subsets of S। তারপরে পয়েন্ট নাম্বার 1, স্যাম্পল স্পেস ইভেন্ট স্পেসের একটা মেম্বার। পয়েন্ট নাম্বার 2, প্রত্যেকটা ইভেন্টের কমপ্লিমেন্ট একটা ইভেন্ট। পয়েন্ট নাম্বার 3, কাউন্টেবল ইউনিয়ন অফ ইভেন্টস একটা ইভেন্ট। যে কোনো কাউন্টেবল সংখ্যক ইভেন্ট নিয়ে তার ইউনিয়ন করলে একটা ইভেন্ট হবে। এই তিনটে পয়েন্ট স্যাটিসফাই করলে তখন বলবো সেটা সেটটা হচ্ছে ইভেন্ট স্পেস। আর ইভেন্ট স্পেসের মেম্বারগুলোকে বলবো ইভেন্টস। এইবার তুমি বুঝতেই পারছো ওইটাকে কি বলে। ধরো একটা ইভেন্টে কেটে যাওয়ার 2-3 খানা ইভেন্টে ভেঙে তৈরি করাটা কম্পাউন্ড ইভেন্ট, সিম্পল ইভেন্টের কথা বলছো? হ্যাঁ, তো বড় একটা ইভেন্ট সিম্পল ইভেন্টে ভেঙে দেওয়া, সিম্পল ইভেন্টে ভেঙে দেওয়া বলে। হ্যাঁ, ওটাকে কি বলে? এই ভাঙাটা আলাদা করে কোনো নাম তো ওইভাবে দেওয়া হয় না। আলাদা করে কোনো নাম কি ইউজ করা হয়? আমি জানি না, আমি জিজ্ঞাসা করছি। না, কোনো নাম তো দেওয়া হয় না। কম্পাউন্ড ইভেন্ট থেকে ভেঙে সিম্পল ইভেন্টে ইউনিয়ন হিসেবে লেখা হয়, আলাদা করে কোনো নাম নেই, ঠিক আছে?
চল বলছি এখান থেকে প্যারাডক্স কিভাবে আসতে তো বলে না তো প্যারাডক্স কিভাবে আসবে? প্যারাডক্সটা হলো যে তুমি যখনই বলছো যে একটা সেট কি নিজের এলিমেন্ট হতে পারে, ধরো জি একটা সেট, ঠিক আছে, একটা সেট তো নিজের সাবসেট হতে পারে, সেই নিয়ে সমস্যা নেই। এলিমেন্ট কি হতে পারে, জি নিজের এলিমেন্ট কি হতে পারে? না, কেন পারে না? না, তুমি যদি না বলো তাহলে কেন পারে না? আচ্ছা এটা একটু ভেবে দেখো না, আমরা না হয় পরের দিনে আলোচনা করব। হ্যাঁ এটা একটু ভেবে দেখো, আমরা পরের ক্লাসে আলোচনা করব। এই প্রশ্নটা তোমাদের ভাবার জন্য তোলা থাকলো। এর উত্তর ইয়েস অর নো। দেখো আমি একটা জিনিস আগে থেকেই বলে দিয়েছি না, শুধু ইয়েস নো। ইয়েস নো দিতে গেলে তো এক্সপ্লেনেশন দিতে হবে, কিন্তু তুমি যখন এক্সপ্লেন করবে, ইয়েস দিয়ে এক্সপ্লেন করলেও তুমি সমস্যায় পড়বে, নো দিয়ে এক্সপ্লেন করলেও তুমি সমস্যায় পড়বে। বুঝতে পারছো? মানে সোজা কথা, ইয়েস দিলেও কন্ট্রাডিকশন আসবে, নো দিলেও কন্ট্রাডিকশন আসবে। তুমি ভেবে দেখো তবে বুঝতে পারবে। আমি বলে দিলে অতটা মজা পাবে না, আগে একটু ভেবে দেখো, তারপর পরের ক্লাসে আমি বলে দেবো, ঠিক আছে? চল এবার কিছু এক্সাম্পল আসছে। প্রথম এক্সাম্পল হচ্ছে, ধরো আমি নিলাম এসটা অ্যাজ দ্য স্যাম্পল স্পেস অফ এ র্যান্ডম এক্সপেরিমেন্ট ই। যে কোনো একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট নিয়েছি, তার স্যাম্পল স্পেস হচ্ছে এস। ওকে, আমি যদি পি অফ এস নিই, মানে পাওয়ার সেট অফ এস নিই, তাহলে কিন্তু সেটা একটা ইভেন্ট স্পেস হয়ে যায়। কেন ইভেন্ট স্পেস হয়ে যায়? কারণ পাওয়ার সেট অফ এস এর মধ্যে এস নিজে আছে। পাওয়ার সেট অফ এস থেকে যদি যে কোনো একটা মেম্বার নাও, সেটা তো এস এর সাবসেট, তার কমপ্লিমেন্ট টু এস এর সাবসেট হবে। আবার পাওয়ার সেট অফ এস থেকে যে কোনো সংখ্যক মেম্বার নিয়ে, কাউন্টেবল সংখ্যক মেম্বার নিয়ে তার ইউনিয়ন করো, দেখবে পাওয়ার সেট অফ এস এই পাবে। এই তিনটে কন্ডিশন স্যাটিসফাই করবে। এই তিনটে কন্ডিশন স্যাটিসফাই করার জন্য আমরা বলছি যে পাওয়ার সেট অফ এস এটা কিন্তু একটা ইভেন্ট স্পেস। বুঝতে পেরেছো? তাহলে তুমি ভেবে দেখো তো, তুমি বলছো এস হলো স্যাম্পল স্পেস, ওটা এ করে দাও, সাইলেন্ট করে দাও। তুমি বলছো এস হলো স্যাম্পল স্পেস, সাইলেন্ট করে দাও। আর পাওয়ার সেট অফ এস হচ্ছে ইভেন্ট স্পেস, তো দুটো কোনোদিনও এমনিতেই সমান হবে না, তাই না? কোনো জায়গা থেকেই সমান হতে পারে না। তবে হ্যাঁ, এটা কিন্তু সবচেয়ে বড় ইভেন্ট স্পেস। এস এর উপর, এস যদি স্যাম্পল স্পেস হয়, তার উপর সবচেয়ে বড় ইভেন্ট স্পেস হচ্ছে পাওয়ার সেট অফ এস। এরকম আরো অনেক ইভেন্ট স্পেস আছে। এটা হচ্ছে লার্জেস্ট ইভেন্ট স্পেস। এর চেয়ে বড় কোনো ইভেন্ট স্পেস নেই। কারণ তুমি তো ইভেন্ট স্পেস মানে কি বলেছো? এ কালেকশন অফ সাবসেটস অফ এস। পি অফ এস এর মধ্যে এস এর সমস্ত সাবসেট আছে, তো কেউ বাদ যাচ্ছে না, ওই জন্য সবচেয়ে বড়। ও আচ্ছা, কাউকে যদি বাদ দিতে তুমি, ওখানে যে এফ কে ধরেছিলে ওটা পিএস ও হতে পারে, পিএস এর ছোট হতে পারে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে, চল আর একটা एग्जांपल দিচ্ছি। তুমি একটু আগে যেটা বলছিলে যে আমি যদি সবচেয়ে বড় না নিয়ে একটু কম নিই তখন কি হতে পারে, তার একটা एग्जांपल দিচ্ছি। ধরো আমি বললাম এসটা হচ্ছে হেড টেল, তুমি কয়েন টস করেছো, কয়েন টস করলে এটা হচ্ছে স্যাম্পল স্পেস হেড টেল। অল্প ঠিক আছে তো? ওকে, বলো হেড টেল স্যাম্পল স্পেস, কয়েন টস করেছো। আমি ইভেন্ট স্পেসটা এরকম চুজ করছি, নাল সেট নিলাম আর হেড টেল নিলাম। দেখো এটাও কিন্তু একটা ইভেন্ট স্পেস। কেন ইভেন্ট স্পেস? কেন ইভেন্ট স্পেস বলো দেখি? কারণ তোমার এস নিজেও আসতে পারে। আছে তো, এই তো এস নিজে, এর কমপ্লিমেন্টও তো আছে। এস নিজে আছে, তার কমপ্লিমেন্টও আছে। যে আছে তার কমপ্লিমেন্টও আছে, এবং যতগুলো আছে তাদের মধ্যে কাউন্টেবল সংখ্যক মেম্বার নিয়ে তাদের ইউনিয়ন করলেও এখানে আছে, তাই জন্য এটা একটা ইভেন্ট স্পেস। আবার দেখো আমি আরেকটা ইভেন্ট স্পেস নিয়েছি, নাল সেট হেড টেল হেড টেল। দেখো এর কমপ্লিমেন্ট আছে, এর কমপ্লিমেন্ট, নাল সেটের কমপ্লিমেন্ট তো হেড টেল নিজে। কমপ্লিমেন্ট মানে কি? এস এর মধ্যে কমপ্লিমেন্ট, তাই না? তাহলে নাল সেটের কমপ্লিমেন্ট তো এটা নিজে, তো এটা তো আছে। আবার হেডের কমপ্লিমেন্ট টেল, টেলের কমপ্লিমেন্ট হেড, আবার এটার কমপ্লিমেন্ট এটা। তাহলে কমপ্লিমেন্ট গুলো স্যাটিসফাই করছে, এস নিজে আছে, এবং যারা আছে তাদের মধ্যে যে কোনো কাউন্টেবল সংখ্যক নিয়ে তার ইউনিয়ন করলেও এর মধ্যেই আছে। আচ্ছা ধরে না ওখানের মধ্যে টেলটা নেই বা হেডটা নেই, তার মানে ধরো তুমি এটা নিয়েছো, ধরো F3 এরকম নিয়েছো। না না ওটা নেই, এটা উপরটা নেই, F2 কেই নিচে কিন্তু টেল নেই, হেড আছে। হেড আছে। তাহলে তো কমপ্লিমেন্ট স্যাটিসফাই করবে না, তখন আর স্যাম্পল স্পেস হবে না, ইভেন্ট স্পেস হবে না। আর লাগে ঠিক আছে, মানে ইভেন্ট স্পেস হতে গেলে সব রকম স্যাটিসফাই করতে হবে। ফর এক্সাম্পল এটা কিন্তু ইভেন্ট স্পেস নয়, কারণ এখানে হেড টেল নেই, তো ইউনিয়ন পাবে না, তো এদের ইউনিয়ন করো।
ইউনিয়নটা তো এর মধ্যে নেই। এই তো আরে বাবা এর ইউনিয়ন করলে কি হবে, এটা হবে তো, এটাই হবে। হ্যাঁ তো এটা আছে না নেই, এমনকি এস নিজেও নেই, এসি তো ওটা তো নেই তো, সেটা কোথায় এস, এটা এস এস এইটা হ্যাঁ এস নেই তো, ও আচ্ছা বুঝতে পেরেছো? এটা কিন্তু ইভেন্ট স্পেস নয়। তাহলে দেখো এইটা স্যাম্পল স্পেস, এর উপর দুটো ইভেন্ট স্পেস তোমাকে আমি তৈরি করে দেখিয়ে দিয়েছি, এটাও একটা ইভেন্ট স্পেস, এটাও একটা ইভেন্ট স্পেস, কিন্তু এটা কোনো ইভেন্ট স্পেস নয়। তাহলে ইভেন্ট স্পেস মানে কি তার আইডিয়াটা সবার ক্লিয়ার হলো কি? বলো সৌরভ, অর্ক, তানিশী বলো। হ্যাঁ হ্যাঁ আমার ঠিক আছে। তোমার ঠিক আছে? বেশ, তাহলে এবার আশা করছি আর কোনোদিন ভুল হবে না ইভেন্ট স্পেস আর স্যাম্পল স্পেস নিয়ে। সে যে বই তোমাকে লিখে দিক যে ইভেন্ট স্পেস স্যাম্পল স্পেস একই জিনিস, তুমি আশা করছি কোনোদিন ভুল করবে না। করবে? করবে না। যদি করো তাহলে আজকের দিনটার কথা মনে রাখবে, তোমার কাছে ইভেন্ট স্পেসের এক্সাম্পল আছে যেটা স্যাম্পল স্পেস নয়, এমনকি এমনও ইভেন্ট স্পেসের এক্সাম্পল আছে যেটা স্যাম্পল স্পেসের পাওয়ার সেটও নয়। এই যে তুমি ইভেন্ট স্পেসটা নিয়েছো, এটা কিন্তু পাওয়ার সেট অফ স্যাম্পল স্পেস, দেখো F2 যেটা, এটা পাওয়ার সেট অফ স্যাম্পল স্পেস, S এর পাওয়ার সেট এটা, কিন্তু এটা পাওয়ার সেট নয়, এটা ইভেন্ট স্পেস অথচ পাওয়ার সেটটা নয়। তাহলে একটু আগে বলছিলাম না যে পাওয়ার সেটটা হচ্ছে সবচেয়ে বড় ইভেন্ট স্পেস, এটাও তো ইভেন্ট স্পেস কিন্তু এটা তো পাওয়ার সেট নয়, তাহলে পাওয়ার সেটটা সবচেয়ে বড় কেন, বুঝতে পারছো? আবার এমনও ইভেন্ট স্পেস আছে যেটা মানে এমনও সাবসেট আছে, মানে PS এর এমনও সাবসেট আছে যেটা ইভেন্ট স্পেসই নয়, বুঝতে পারছো? ক্লিয়ার? সবার কাছে ক্লিয়ার? এইবার আমি ডিফাইন করব প্রবাবিলিটি। তোমাকে একটু আগে আমি বলছিলাম যে ইভেন্ট মানে ইভেন্ট স্পেসের মেম্বার, অর্থাৎ F এর মেম্বারকে বলে ইভেন্ট, F এর মেম্বারকে বলে ইভেন্ট। প্রবাবিলিটির ডেফিনিশন হচ্ছে ইভেন্ট স্পেস থেকে সেট অফ রিয়েল নাম্বারের মধ্যে একটা ফাংশন উইথ সার্টেন প্রপার্টিজ, কিছু প্রপার্টি স্যাটিসফাই করবে এমন একটা ফাংশন। কি প্রপার্টি স্যাটিসফাই করবে সেটাই আসবো, তবে তার আগে প্রবাবিলিটির ডোমেন আর কোডোমেনটা ক্লিয়ার করতে হবে। প্রবাবিলিটি একটা ফাংশন, যে ফাংশনের ডোমেন হচ্ছে ইভেন্ট স্পেস, অর্থাৎ তোমাকে একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট দেওয়া আছে, সেই র্যান্ডম এক্সপেরিমেন্টের স্যাম্পল স্পেস তোমার কাছে আছে, সেই স্যাম্পল স্পেসের সাহায্যে তুমি একটা ইভেন্ট স্পেস তৈরি করেছো। ইভেন্ট স্পেস তৈরি করেছো মানে তার মেম্বারগুলো ইভেন্ট, এতক্ষণ তুমি জানো, রেডি, সবকিছু তোমার কাছে রেডি। এইবার যে কোনো ইভেন্টের উপর তুমি প্রবাবিলিটি ডিফাইন করবে, রেজাল্ট কি হবে? একটা রিয়েল নাম্বার। কেমন রিয়েল নাম্বার? নন নেগেটিভ। ডোমেনটা কি? ডোমেন মানে ফাংশনের ডোমেন। না না এখানে প্রবাবিলিটির ডোমেনটা কি? ইভেন্ট স্পেস বলো। হ্যাঁ 0 থেকে 1 এর মধ্যে। হ্যাঁ 0 থেকে বলো 0 থেকে 1 এর মধ্যে। 0 থেকে 1 এর মধ্যে। তো ডোমেনটা তোমার ইভেন্ট স্পেস আর এটা কোডোমেন মানে সেট অফ রিয়েল নাম্বারস। ঠিক আছে, তাহলে এইবার আমরা প্রবাবিলিটি ডিফাইন করব অফ এ ইভেন্ট, একটা ইভেন্টের প্রবাবিলিটি ডিফাইন করব। তাহলে পড়ার শুরু থেকে একদম মনে করাই, জন্ম হয়েছে প্রবাবিলিটির সবার প্রথমে র্যান্ডম এক্সপেরিমেন্ট দিয়ে। এই এদিকে দেখে নাও, লিখে নেবে পরে। জন্ম হয়েছে র্যান্ডম এক্সপেরিমেন্ট দিয়ে, সেই র্যান্ডম এক্সপেরিমেন্ট থেকে বেরিয়ে এসেছে স্যাম্পল স্পেস, সেই স্যাম্পল স্পেস থেকে বেরিয়ে এসেছে ইভেন্ট স্পেস। ইভেন্ট স্পেসের আরো নাম আছে, সিগমা অ্যালজেব্রা, সিগমা ফিল্ড, শর্টে সিগমা অ্যালজেব্রাও লেখে। এইগুলো ইভেন্ট স্পেসের বিভিন্ন নাম, মানে তোমার বাড়িতে কেউ বলছে মানু, কেউ বলছে সোনা, ঠিক তেমনি ইভেন্ট স্পেসকে কেউ বলে সিগমা অ্যালজেব্রা, কেউ বলছে সিগমা ফিল্ড। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, আচ্ছা এবার ইভেন্ট স্পেস থেকে আসছে ইভেন্ট। প্রবাবিলিটি কাজ করে ইভেন্টের উপরে, ঠিক আছে? একদম জন্ম থেকে ছক তৈরি করে দিয়েছি, বাদ যাবে কোথায়, পালাবে কোথায়। ঠিক আছে, বলো রেডি অর্ক? হ্যাঁ চলো, তাহলে ইভেন্ট স্পেসের আরো দুটো নাম শিখিয়ে দিলাম, সিগমা অ্যালজেব্রা, শর্টে এরকমও লেখা হয়, বা সিগমা ফিল্ড। তুমি আইএসআই তে পরীক্ষা দিতে যাবে, আইএসআই এর কোশ্চেনে কোনোদিন ইভেন্ট স্পেস লেখা থাকে না, সবসময় সিগমা অ্যালজেব্রা লেখা থাকে বা সিগমা ফিল্ড। তখন তুমি বলবে আরে সিগমা অ্যালজেব্রা সিগমা ফিল্ড তো পড়েছিলাম দাদার ক্লাসে, ওটাই তো ইভেন্ট স্পেস। ঠিক আছে, ওরা কোনোদিনও ইভেন্ট স্পেস কথাটা ইউজ করে না, যে ইভেন্ট স্পেস ইউজ করে ওরা তাকে অশিক্ষিত মনে করে। ঠিক আছে, ইভেন্ট স্পেস কি দেখতে পারো না অ্যাকচুয়ালি কেন ইউজ করা হয় না বলি, ইভেন্ট স্পেস কি দেখতে খারাপ স্ট্যান্ডার্ডটা বলো না, স্ট্যান্ডার্ড বোঝানোর জন্য না, অ্যাকচুয়ালি আমি বলবো দেখো এই যে
ডেফিনেশন অফ ইভেন্ট স্পেস, ডেফিনেশন অফ ইভেন্ট স্পেস তুমি যখন দিয়েছো, তোমাদের এই প্রবাবিলিটি না একটা নতুন সাবজেক্ট, জানো তো, মানে এর জন্ম খুব পুরানো নয়, এ খুব নতুন সাবজেক্ট। মানে এখনো পর্যন্ত ম্যাথামেটিক্স, স্ট্যাটিস্টিক্স, মানে স্ট্যাটিস্টিক্স অ্যাকচুয়ালি ম্যাথামেটিক্সের কাছে অনেক কোচি, ঠিক আছে, মানে স্ট্যাটিস্টিক্স একদম মানে হাঁটুর বয়সী ম্যাথামেটিক্সের কাছে। ওকে, ম্যাথামেটিক্স বহু পুরানো সাবজেক্ট, স্ট্যাটিস্টিক্স সেখানে কোচি। তো স্ট্যাটিস্টিক্সের জন্মের বহু বছর আগে এই ধরো সিগমা অ্যালজেব্রা, সিগমা ফিল্ড, এই কনসেপ্টগুলো ছিল। স্ট্যাটিস্টিক্স এসে যে সিগমা ফিল্ডের কনসেপ্ট দিয়েছে তা নয়, কিন্তু সিগমা ফিল্ড মানে কি একটু বলে দিই। ধরো তোমাকে একটা মানে কিভাবে ছিল বলছি, সেটাই বলছি। ধরো তোমাকে একটা নন এমপ্টি সেট দেওয়া হয়েছে, সেটটার নাম এস। এই যে এস, এই এসটাকে কিন্তু স্যাম্পল স্পেস বলা হতো না তখন, কারণ আমি তোমাকে সিগমা অ্যালজেব্রার কথা বলছি, ম্যাথমেটিক্সের মধ্যে সিগমা অ্যালজেব্রার কথা বলছি। ধরো একটা সেট দেওয়া হয়েছে এস, ঠিক আছে, মানে তোমার আগেও প্রবাবিলিটি ক্যালকুলেট করা হতো না, আমি তোমাকে যেটা বলছি সেটা বোঝো আগে। যে কোনো একটা নন এমপ্টি সেট দেওয়া হয়েছে এস, দিয়ে বললো যে ইফ তুমি একটা সাবসেট নাও পাওয়ার সেট অফ এস এর, অর্থাৎ ইফ তুমি আ কালেকশন অফ সাবসেটস অফ এস নাও, এফটা কি নেবে, এস এর মধ্যে থেকে কিছু সংখ্যক সাবসেট নিয়ে একটা নতুন সেট বানিয়েছো, তার নাম এফ। অর্থাৎ এফ এর মেম্বার মানে এস এর সাবসেট। ক্লিয়ার? ঠিক আছে। এবার বললো যে এফটাকে এমন ভাবে বানাও যাতে তিনটে কন্ডিশন স্যাটিসফাই করে। ফার্স্ট কন্ডিশন কি, এস নিজেও এফ এর মধ্যে আছে। সেকেন্ড কন্ডিশন কি, এফ এর মধ্যে যারা থাকবে তাদের কমপ্লিমেন্টও এফ এর মধ্যে থাকবে। থার্ড কন্ডিশন কি, এফ এর মধ্যে থেকে যে কোনো কাউন্টেবল সংখ্যক মেম্বার নিলে তার ইউনিয়নটাও এফ এর মধ্যে থাকবে। বলা হতো ম্যাথমেটিক্সের মধ্যে যে এই যে এফ, এই এফটা যখন এই তিনটে কন্ডিশন স্যাটিসফাই করবে তখন এফ এর নাম দেওয়া হবে সিগমা ফিল্ড বা সিগমা অ্যালজেব্রা। যখন স্ট্যাটিস্টিক্স আসলো, সে যখন ইভেন্ট স্পেসের কনসেপ্টটা তৈরি করলো, সে পুরো সিগমা ফিল্ডের কনসেপ্টটাকে কপি করে নিল, বললো এটাই আমার ইভেন্ট স্পেস। স্ট্যাটিস্টিক্স এসে বললো যে তোমার ম্যাথমেটিক্সে যেটা সিগমা ফিল্ড বা সিগমা অ্যালজেব্রা হিসেবে পরিচিত ছিল, আজ থেকে সেটাই আমাদের ইভেন্ট স্পেস, যদি তুমি এসটাকে স্যাম্পল স্পেস হিসেবে কনসিডার করো। তো একটা র্যান্ডম এক্সপেরিমেন্টে স্যাম্পল স্পেস এস নিয়েছো, এবার সেই এস এর উপরে যে এই সিগমা ফিল্ড বা সিগমা অ্যালজেব্রা তৈরি করলে এটাই আমাদের ইভেন্ট স্পেস। এইভাবে স্ট্যাটিস্টিক্স এসে জবরদস্তি করে ওটা নিয়ে নিল। তাই স্ট্যাটিস্টিক্স এর মধ্যে সিগমা ফিল্ড বা সিগমা অ্যালজেব্রাটাকেই ইভেন্ট স্পেস হিসাবে নতুন নামকরণ করা হয়েছে। ইট ইজ আ ব্র্যান্ড নিউ রিনেম। তার মানে সিগমা অ্যালজেব্রা আসল নাম ছিল সিগমা অ্যালজেব্রা বা সিগমা ফিল্ড। এগুলো তাহলে সেটের ওখানে ছিল, সেটের ওখানকার জিনিস। ওই জন্য আইএসআই, সিএমআই এরা কোনোদিনও ইভেন্ট স্পেস হিসাবে তোমাকে পড়ায় না। এমনকি তুমি যদি এম ম্যাথের প্রশ্ন পরীক্ষা দেখো, এম স্ট্যাটের পরীক্ষা দেখো, এমন বি স্ট্যাটেরও পরীক্ষা দেখো, দেখবে ওরা পরীক্ষার কোয়েশ্চেন অলওয়েজ সিগমা ফিল্ড সিগমা অ্যালজেব্রা ইউজ করে, ইভেন্ট স্পেস কথাটা ইউজই করে না। আর আমাদের দিশি বইগুলো এমন গর্ধব যে ওরা ইভেন্ট স্পেস আর স্যাম্পল স্পেসকে কিনা সেম বানিয়ে দেয়। বুঝতে পেরেছো? এমন গর্ধব যে স্যাম্পল স্পেস আর ইভেন্ট স্পেসকে সেম বলে দিচ্ছে। ঠিক আছে, ওকে, চল রেডি। এবার বলো 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 কার্সারটা এক্সপ্লেন বলো, কি বলছো বলো। না স্যার কিছু না। ঠিক আছে, বেশ। এইবার আমি কয়েকটা টার্মিনোলজি বলবো। এই টার্মিনোলজি গুলো কেন জানার দরকার বলো তো? মানে তুমি না হলে প্রশ্নের ল্যাঙ্গুয়েজ পড়ে বুঝতে পারবে না যে কি বক্তব্য, ওই জন্য টার্মিনোলজি গুলো বলবো। ঠিক আছে, প্রথম টার্মিনোলজি হচ্ছে যখন তোমাকে বলা হবে অ্যান ইভেন্ট অকার্স, একটা ইভেন্ট অকার করছে। অকার করা মানে ঘটা। একটা ইভেন্ট ঘটছে কখন বলবো? ধরো তুমি একটা ট্রায়াল করেছো। ট্রায়াল মানে কি? একটা পার্টিকুলার পারফরম্যান্স অফ এ র্যান্ডম এক্সপেরিমেন্ট ইজ কল্ড এ ট্রায়াল, আগেই বলেছি। সেই ট্রায়ালে একটা পার্টিকুলার রেজাল্ট বেরোবে, সেই রেজাল্টটা কিন্তু তোমার স্যাম্পল স্পেসের মেম্বার। ঠিক আছে, এবার তুমি বলছো অ্যান ইভেন্ট অকার্স, কখন বলছো? যখন ওই রেজাল্টটা ওই ইভেন্টের একটা এলিমেন্ট। ইভেন্ট কি? ইভেন্ট হচ্ছে ইভেন্ট স্পেসের মেম্বার। ইভেন্ট স্পেসের মেম্বার মানে সেই স্যাম্পল স্পেসের সাবসেট। কারণ তোমাকে আমি ডেফিনেশনে আগেই বলেছি যে এ যদি এফ এর মেম্বার হয় তাহলে এটা এস এর সাবসেট হবে, এটা আগেই বলে দিয়েছি। এবার তোমার যখন একটা ইভেন্ট নিয়েছো তাহলে সে কিন্তু স্যাম্পল স্পেসের সাবসেট।
এবার একটা ইভেন্ট অকার করছে মানে যে রেজাল্টটা আসলো, যে আউটকামটা আসলো, সেটা ওই ইভেন্টের মধ্যে আছে, দ্যাট ইজ ইট। বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে? বেশ, তাহলে কি বলছি, if the outcome of a particular trial gives an element, এই যে দেখো, gives an element from an event, gives an element from an event A, if the outcome of a particular trial gives an element from an event A, then we say the event A occurs, তখন বলি আমরা যে ইভেন্টটা ঘটেছে, দ্যাটস ইট। মানে যে আউটকামটা আসলো সেটা যদি ওই ইভেন্টের মেম্বার হয় তাহলে বলবো ইভেন্টটা ঘটেছে, আর যদি না হয় তাহলে ইভেন্টটা ঘটেনি বা তার কমপ্লিমেন্টটা ঘটেছে। ঠিক আছে, বোঝা গেল? বলো। ফর এক্সাম্পল, ধরো ই একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট অফ থ্রোইং এ ডাই, একটা ডাই থ্রো করার র্যান্ডম এক্সপেরিমেন্ট ই নিয়েছে, এন্ড লেট এস বি দ্য স্যাম্পল স্পেস। ধরলাম এস হচ্ছে স্যাম্পল স্পেস। এ আমি একটা ইভেন্ট নিয়েছি, ইভেন্ট ফেস। ইভেন্টটা দেখো, ইভেন্টটা হচ্ছে ইভেন্ট ফেস। ইভেন্ট ফেস মানে 2 পড়েছে অথবা 4 পড়েছে অথবা 6 পড়েছে। তার মানে এটা কি, এ হচ্ছে 2 4 6, এই সেটটা হচ্ছে এ। ঠিক আছে, ওকে, ডান। এইবার বললাম লেট 4 বি দ্য আউটকাম অফ এ পার্টিকুলার ট্রায়াল। একটা পার্টিকুলার ট্রায়ালের আউটকাম হচ্ছে 4। যখনই বললাম 4, তার মানে কি দ্য ইভেন্ট এ অকার্স, কারণ 4টা কিন্তু এ এর মধ্যে আছে, এটাই বক্তব্য। বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে? ঠিক আছে। আর যদি বি একটা ইভেন্ট হয় মাল্টিপল অফ 3, তাহলে বিটা হচ্ছে 3 6, তার মানে বিটা অকার করেনি, কারণ আমার 4 পড়েছে। তো কেন 6 তো আছে? আরে বাবা, আমার তো 4 পড়েছে, 4 তো আউটকাম, আর বি তো হচ্ছে তো মাল্টিপল অফ 3, তো তার মধ্যে কি 4 আছে? না, তাই জন্য অকার করেনি। বুঝলে না? 4 হচ্ছে আউটকাম অফ এ পার্টিকুলার ট্রায়াল, তো সেটা বি এর মধ্যে নেই, তাই বি অকার করেনি। এ এর মধ্যে ছিল, তাই এ অকার করেছে। বুঝতে পেরেছো? তাহলে অকার করা অকার না করাটা বুঝে গেছো? বাস, ভেরি গুড। এবার আসো সার্টেন ইভেন্ট বা সিওর ইভেন্ট। দেখো এস তো নিজেও এফ এর মেম্বার, তাই না? তাই এফ এর মেম্বার মানে সে একটা ইভেন্ট, তাহলে এস নিজেও একটা ইভেন্ট। ওই ইভেন্টটার নাম দেওয়া হয় সিওর ইভেন্ট বা সার্টেন ইভেন্ট। এস ঘটবেই ঘটবে, যে কোনো র্যান্ডম এক্সপেরিমেন্টের জন্য এরকম একটা ইভেন্ট থাকবে যেটা ঘটবেই অলওয়েজ। আরে বাবা, স্যাম্পল স্পেস নিজেই তো একটা ইভেন্ট, তো যাই পড়ুক সে তো স্যাম্পল স্পেসের বাইরে যাবে না, তো স্যাম্পল স্পেসটা তো অলওয়েজ ঘটছে, সেই জন্য ওই জন্য ওটা সিওর ইভেন্ট, সার্টেন ইভেন্ট। ঠিক আছে, চলো নাল ইভেন্ট বা ইম্পসিবল ইভেন্ট। দেখো তুমি একটু আগে বলেছো যে ইভেন্ট স্পেসের ডেফিনেশনে কমপ্লিমেন্ট যে পয়েন্টটা ছিল, যে প্রত্যেকটি ইভেন্টের কমপ্লিমেন্ট টু ইভেন্ট, তাহলে এস যেহেতু নিজে একটা ইভেন্ট, তাহলে এস এর যে কমপ্লিমেন্ট সেটাও একটা ইভেন্ট, হবে কি হবে না? তাহলে যে তোমার নাল সেট সেটাও একটা ইভেন্ট, হবে কি হবে না? হবে। বেশ, ওই যে নাল সেট এস এর কমপ্লিমেন্ট তাকে বলা হয় ইম্পসিবল ইভেন্ট, সেটা কিন্তু অলওয়েজ এফ এর মেম্বার। দেখো ইভেন্ট হতে গেলে এফ এর মেম্বার হতেই হবে, না হলে ইভেন্ট হবে না। ক্লিয়ার সবার কাছে? বলো বলো অল্প, ঠিক আছে, রেডি তো? বেশ, এবার 3 রকমের ইম্পসিবিলিটি আছে জানো তো আমাদের কাছে। একটু আগে আমাকে বক্সি জিজ্ঞেস করছিল যে একটা ডাইকে থ্রো করলে যদি আমি 7 বলি, 7, তাহলে 7টা কি ইভেন্ট? আমি বলেছিলাম হ্যাঁ ইভেন্ট। 3 রকম ইম্পসিবিলিটি আছে আমাদের কাছে। একটা ইম্পসিবিলিটি হচ্ছে যেটা নাল সেট, মানে যার মধ্যে কেউ নেই, মানে কোনো পয়েন্টই দাওনি, সো দ্যাট ইজ নাল ইভেন্ট, ইম্পসিবল ইভেন্ট। আরেক ধরনের ইম্পসিবল আছে যেটা হচ্ছে লজিক্যালি ইম্পসিবল ইভেন্ট। ওই যে একটু আগেও বলছিল 7 পড়েছে, 7 পড়েছে, ওটা লজিক্যালি ইম্পসিবল, মানে ও ডাই থ্রো করেছে, ডাই থ্রো করলে তো 7 আসতেই পারে না, দ্যাট ইজ ইললজিক্যাল, সেই জন্য সেটা লজিক্যালি ইম্পসিবল ইভেন্ট। তোমার ইম্পসিবল ইভেন্টটা লজিক্যালি ইম্পসিবল। আরেক ধরনের ইম্পসিবল ইভেন্ট আছে যেটা হলো প্রবাবিলিটি ক্যালকুলেশন করার পর যদি কোনো ইভেন্ট প্রবাবিলিটি 0 দেয়। আমাকে একটা কথা বলো, লজিক্যালি ইম্পসিবল ইভেন্ট আর 5 এর মধ্যে ডিফারেন্স কোথায়? কারণ 5 এর মধ্যে কেউ নেই, তোমার যে 7টা তাকে তো থাকতে হবে একটা জায়গায়, হ্যাঁ 5 এর মধ্যে তো কেউ নেই। আমি ওটা বলছি না, তার মানে ধরো 5 মানে কি? তুমি আমাকে নাল সেটের কথা বলছো তো? হ্যাঁ, নাল সেটের মধ্যে কেউ আছে না, তো তোমার 7 যেটা তাকে তো এক জায়গায় রাখতে হবে, হ্যাঁ, তো সেটা দিয়ে তো নাল সেট তৈরি হবে না, তাহলে দুটো আলাদা আলাদা করে। অবভিয়াসলি দুটো আলাদা, কারণ তার এর মধ্যে তো কেউ নেই, ইটস এমটি। তুমি 7টাকে তো রাখবে কোথাও, এমটি হলে তো 7 রাখতে পারবে না। একটা সেটের মধ্যে তো 7টাকে রাখতে হবে, তো সেটা যদি নাল সেট হয় 7 রাখতে পারবে তুমি? তাহলে দুটো আলাদাই হয়ে গেল না। বুঝতে পেরেছো? তাহলে এই যে নাল সেট, ইট ইজ জাস্ট এমটি সেট, সো ইন দ্যাট সেন্স ইট ইজ ইম্পসিবল ইভেন্ট।
আর এইটা হচ্ছে লজিক্যালি ইম্পসিবল। তুমি বলছো যে ডাই থ্রো করেছো 7 পড়ছে, দ্যাট ইজ লজিক্যালি ইম্পসিবল। ঠিক আছে, আরেকটা হচ্ছে ইভেন্টের প্রবাবিলিটি ক্যালকুলেট করে যদি 0 আসে, ইভেন্টের প্রবাবিলিটি ক্যালকুলেট করে যদি 0 আসে, একটা ইভেন্ট নিয়েছো, ইভেন্টের প্রবাবিলিটি ক্যালকুলেট করলে করে দেখলে 0 আসে, হ্যাঁ ওইটা তো লজিক্যালি ইম্পসিবল, ওর কথা বাদই দাও। তাহলে ওর বাইরে মানে যেটা স্যাম্পল স্পেসের মধ্যে থাকবে, যেটা স্যাম্পল স্পেসের মধ্যে থাকবে অথচ তার প্রবাবিলিটি 0, ক্যালকুলেশন করে আমরা এরকম ইভেন্ট পাবো। ঠিক আছে, তো তাকে বলা হয় স্টোক্যাস্টিক্যালি ইম্পসিবল ইভেন্ট। স্টোক্যাস্টিক্যালি মানে হচ্ছে ইন দ্য সেন্স অফ প্রবাবিলিটি, না প্রবাবিলিটি সেন্সে ইম্পসিবল মানে হচ্ছে যেটার ক্যালকুলেশন করে প্রবাবিলিটি 0 আসছে। ডেফিনিশনটা এটা, স্টোক্যাস্টিক্যালি ইম্পসিবল মানে যার প্রবাবিলিটি ক্যালকুলেশন করে 0 আসছে। ওই যে বললাম ইন দ্য সেন্স অফ প্রবাবিলিটি মানে যার প্রবাবিলিটি ক্যালকুলেশন করে 0 আসছে তাকে বলে স্টোক্যাস্টিক্যালি ইম্পসিবল। আর যদি আমি বলি 7 আসছে ডাই থ্রো করে, দ্যাট ইজ লজিক্যালি ইম্পসিবল। আর একটা হচ্ছে নাল সেট, দ্যাট ইজ ইম্পসিবল। তাহলে 3 রকম ইম্পসিবিলিটি আছে আমাদের এই ইভেন্টের ক্যালকুলেশন। বুঝে গেল? বলো। বেশ, এইবার কয়েকটা ইভেন্ট সম্পর্কে টিপ্পনী, টিপ্পনী মানে নোটস। ঠিক আছে, ইংরেজিতে নোটস, বাংলায় টিপ্পনী। ওকে, চলো। ইউনিয়ন অফ টু ইভেন্টস ইজ অ্যান ইভেন্ট। দুটো ইভেন্টের ইউনিয়ন ইভেন্ট হবে। কি করে জানলাম? ওই যে 3 নাম্বার পয়েন্ট ছিল, কাউন্টেবল সংখ্যক ইভেন্ট নিয়ে তার ইউনিয়ন করলে ইভেন্ট হবে। তাহলে আমি যদি দুটো ইভেন্ট নিই তার ইউনিয়ন করলে ইভেন্ট হবে। দুটোর বেশি হবে না? ওরে বাবা, দুটোর বেশিও হবে, জাস্ট আমি দুটো নিয়ে বললাম আর কি। ঠিক আছে, 3টে নিলেও হবে, 4টে নিলেও হবে, যে কোনো কাউন্টেবল সংখ্যক নিলেও হবে। কারণ ওটাই তো তোমার পয়েন্ট নাম্বার 3 ছিল ইভেন্ট স্পেসের ডেফিনিশনে। এই যে দেখো, এনি কাউন্টেবল সংখ্যক ইভেন্ট নাও তুমি, তার ইউনিয়ন করো, দ্যাট উইল রেজাল্ট ইন অ্যান ইভেন্ট। সেটা একটা ইভেন্টই দেবে তোমার। আনকাউন্টেবল তাহলে নাও হতে পারে, আনকাউন্টেবল কিন্তু নাও হতে পারে। ওইখানেই তো ডিফারেন্স চলে আসে, ইভেন্ট স্পেস আর স্যাম্পল স্পেসের মধ্যে দূরত্বটা তৈরি হয়ে যায়। ঠিক আছে, যখন আমরা ইনফাইনাইট স্যাম্পল স্পেস পড়বো না তখন ওই ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। এখনো তুমি যতগুলো এক্সাম্পল জানো, 11-12 যতগুলো এক্সাম্পল পড়ে এসেছো সব ফাইনাইট স্যাম্পল স্পেসের এক্সাম্পল। সেই জন্য ওই এক্সাম্পলটা না পড়লে তুমি বুঝতে পারবে না। তোমাকে ম্যাথমেটিক্যালি যে এক্সাম্পল দেবো ইনফাইনাইট স্যাম্পল স্পেসে, তারপরে তুমি বুঝতে পারবে যে কেন আনকাউন্টেবল সংখ্যক ইভেন্টের ইউনিয়ন ইভেন্ট হয় না। অ্যাকচুয়ালি বলে রাখি এখানে যে এই যে আমি সিগমা অ্যালজেব্রা, সিগমা ফিল্ডের কনসেপ্টটা দিলাম, এটাতেও কিন্তু ওই কনসেপ্টই কাজ করে যে কাউন্টেবল সংখ্যক সেটের ইউনিয়ন যেন ওর মধ্যে থাকে। ঠিক আছে, কাউন্টেবল সংখ্যক মানে ওটাকে বলা হয় কাউন্টেবল অ্যাডিটিভিটি অ্যাক্সিওম। ওই যে লাস্ট অ্যাক্সিওমটা ওটাকে বলা হয় কাউন্টেবল অ্যাডিটিভিটি অ্যাক্সিওম। ঠিক আছে, সিগমা অ্যালজেব্রা মানে কাউন্টেবলি অ্যাডিটিভ হয়, আর অ্যালজেব্রা হলে অ্যাডিটিভ হয়ে যায়, মানে তখন আনকাউন্টেবল কাউন্টেবল দুটোই চলে আসে। যখন আমি সিগমা অ্যালজেব্রা বলবো তখন সেটা কাউন্টেবলি অ্যাডিটিভ, আর অ্যালজেব্রা মানে অ্যাডিটিভ। অ্যাডিটিভ মানে যে কোনো সংখ্যক মেম্বারের ইউনিয়ন ওর মধ্যে চলে আসবে। ঠিক আছে, তো তোমার যে ইভেন্ট স্পেস দ্যাট ইজ কাউন্টেবলি অ্যাডিটিভ, মানে সেটা সিগমা অ্যালজেব্রা, সেটা অ্যালজেব্রা না। ঠিক আছে, চলো ভেবে চিন্তে অ্যাডপ্টটা করেছে, যাকে তাকে অ্যাডপ্ট করে কিন্তু কনস্ট্রাকশন হয়নি। ঠিক আছে, স্টোক্যাস্টিক্যালি মানে হলো প্রবাবিলিটি ক্যালকুলেশন করে 0 আসলে তাকে বলে স্টোক্যাস্টিক্যালি ইম্পসিবল। না না, এমনি স্টোক্যাস্টিক্যালি ইন দ্য সেন্স অফ প্রবাবিলিটি, ওইটাই ইন দ্য সেন্স প্রবাবিলিটির ভাষায়, ইন দ্য সেন্স অফ প্রবাবিলিটি। এসিএন এসি ইন দ্য সেন্স অফ প্রবাবিলিটি, প্রবাবিলিটির ভাষায়। ঠিক আছে, আচ্ছা এবার দেখো, ইন্টারসেকশন অফ টু ইভেন্টস ইজ অ্যান ইভেন্ট। দুটো ইভেন্টের ইন্টারসেকশন করলে ইভেন্ট হয়। এই ওটা রাখো, দুটো ইভেন্টের ইন্টারসেকশন করলে ইভেন্ট হয়। ধরো এ আর বি দুটো ইভেন্ট নিয়েছো, এফ এর মেম্বার মানে ইভেন্ট। ধরো এ আর বি দুটো ইভেন্ট নিয়েছো, তুমি তাদের ইন্টারসেকশন করবে। তাহলে প্রথমে এ এর কমপ্লিমেন্ট বি এর কমপ্লিমেন্ট নাও। তাহলে এ আর বি যদি ইভেন্ট হয়, এ এর কমপ্লিমেন্ট বি এর কমপ্লিমেন্ট ইভেন্ট হবে। কেন? একটু আগে পড়েছো তো যে ইভেন্টের কমপ্লিমেন্ট ইভেন্ট হয়, পয়েন্ট নাম্বার 2 ছিল তোমার সিগমা অ্যালজেব্রা ডেফিনিশনে। ঠিক আছে, বেশ, তাহলে এ এর কমপ্লিমেন্ট বি এর কমপ্লিমেন্ট ইভেন্ট হচ্ছে। আচ্ছা, সিগমা অ্যালজেব্রা ডেফিনিশনে পয়েন্ট নাম্বার 3 কি ছিল? যে কাউন্টেবল ইউনিয়নটাও ইভেন্ট হবে, তাহলে এদের ইউনিয়ন করলে সেটাও ইভেন্ট হবে। আচ্ছা, এদের ইউনিয়ন মানে কি? ইন্টারসেকশনের কমপ্লিমেন্ট। তাহলে ইন্টারসেকশনের কমপ্লিমেন্ট সেটা ইভেন্ট হলো।
আর এটা যদি ইভেন্ট হয় তাহলে এর কমপ্লিমেন্টও ইভেন্ট হবে। বাস, এ আর বি যদি ইভেন্ট হয়, এ ইন্টারসেকশন বি ও ইভেন্ট হবে, গল্প শেষ। ঠিক আছে, তাহলে দুটো ইভেন্টের ইন্টারসেকশন ইভেন্ট হবে, বোঝা গেছে? বলো। মজার ব্যাপার কি জানো? মজার ব্যাপার হচ্ছে তুমি যখন নর্মাল দেশি বইগুলো পড়বে, দেশি বই মানে দেশিন ব্যানার্জি হোক বা ইসমাইল হক হোক, এদের বইতে দেখবে এই সমস্তগুলো ধরে নেওয়া আছে যে দুটো ইভেন্টের ইন্টারসেকশনে ইভেন্ট হয়। কি করে হয় সেটা তো বলতে হবে। ওদের বক্তব্য হচ্ছে দুটো ইভেন্টের ইন্টারসেকশন স্যাম্পল স্পেসে আছে, আর স্যাম্পল স্পেসের সাবসেট মানে ইভেন্ট, কিন্তু তা নয়, স্যাম্পল স্পেসের যে কোনো সাবসেট ইভেন্ট নয়। ঠিক আছে, চল। আচ্ছা, এবার কাউন্টেবল ইন্টারসেকশন অফ ইভেন্টও কিন্তু ইভেন্ট হয়। ধরো তুমি কাউন্টেবল সংখ্যক ইভেন্ট নিয়েছো, a1 a2 ডট ডট সব f থেকে নিয়েছো, মানে কাউন্টেবল সংখ্যক ইভেন্ট নিয়েছো। ঠিক আছে, এবার তুমি এদের ইন্টারসেকশন করে দেখাবে সেটা ইভেন্ট হবে। তো ইন্টারসেকশন করে আগে কমপ্লিমেন্ট নিয়ে নাও। তো ইন্টারসেকশন করে যখনই তুমি কমপ্লিমেন্ট নিয়ে নিচ্ছ, ডি মর্গানস ল বলছে যে ইন্টারসেকশনের কমপ্লিমেন্ট মানে কমপ্লিমেন্টের ইউনিয়ন। তাহলে a1 যদি ইভেন্ট হয় তাহলে a1 এর কমপ্লিমেন্ট ইভেন্ট, একইভাবে a2 এর কমপ্লিমেন্ট ইভেন্ট, একইভাবে ডট 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 যতগুলো কাউন্টেবল সংখ্যক আছে তাদের সবাই ইভেন্ট, তাদের ইউনিয়ন করলেও ইভেন্ট হবে, কাউন্টেবল ইউনিয়ন অফ ইভেন্ট ইভেন্ট হয়। তাহলে এটা একটা ইভেন্ট হলো। তাহলে এর কমপ্লিমেন্ট ইভেন্ট হলো, তাহলে এর নিজে আরেকবার কমপ্লিমেন্ট করে দাও, যেটা ইভেন্ট তার কমপ্লিমেন্ট টু ইভেন্ট, তাহলে আরেকবার কমপ্লিমেন্ট করো, সেটাও ইভেন্ট হবে। এর আরেকবার কমপ্লিমেন্ট করলে এদের ইন্টারসেকশনটা বেরিয়ে আসে, তাহলে সেটা ইভেন্ট হয়ে গেল। ডান, সিম্পল। বুঝতে পেরেছো? বলো কি বলো। বেশ, এবার নোটেশন বলি। ইউনিয়নকে আমরা প্লাস দিয়ে লিখি, ইন্টারসেকশনকে আমরা প্রোডাক্ট দিয়ে লিখি। যখন আমি কাউন্টেবল ইন্টারসেকশন করব, এ আই এর ইউনিয়ন করছি, সরি ইউনিয়ন কাউন্টেবল ইউনিয়ন করছি, এ আই গুলোর ইউনিয়ন করছি, আই এর ভ্যালু 1 থেকে ইনফিনিটি, অর্থাৎ কাউন্টেবল ইউনিয়ন করছি। ঠিক আছে, তাহলে কাউন্টেবল ইউনিয়ন যখন করছি তাকে আমি এই সাম আকারে লিখব, আই এর ভ্যালু 1 থেকে ইনফিনিটি সামেশন এ আই, ইন্টারসেকশনকে মাল্টিপ্লাই, প্রোডাক্ট। আর যখন আমি কাউন্টেবল ইন্টারসেকশন করছি, আই এর ভ্যালু 1 থেকে ইনফিনিটি এ আই, তখন এই প্রোডাক্ট সাইন, ক্যাপিটাল পাই মানে প্রোডাক্ট সাইন, আই এর ভ্যালু 1 থেকে ইনফিনিটি। তাহলে দেখো এই সাইনগুলো সবার কাছে ক্লিয়ার, কখনো সমস্যা হবে না, হওয়ার কথা না। ক্লিয়ার তো? বাস বাস, চলো। হ্যাঁ ঠিক আছে, লিখে নাও। আমি এখনো পর্যন্ত প্রবাবিলিটি ডেফিনিশন দিইনি, ঠিক আছে? প্রবাবিলিটি ডেফিনিশন দেব, অ্যাক্সিওমেটিক ডেফিনিশন আগে দেব। পাই মানে কি? আই হচ্ছে ইন্ডেক্স করছে। না না না, আই না, পাই পাই। এই পাই, হ্যাঁ, এটা প্রোডাক্ট সিম্বল, যেমন এই সিগমাটা সামেশন সিম্বল, এটা প্রোডাক্ট সিম্বল। ঠিক আছে, চল। এবার আমি আসছি মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস। মিউচুয়ালি এক্সক্লুসিভ, আচ্ছা এক্সক্লুসিভ মানে কি? এক্সক্লুসিভ মানে এক্সক্লুসিভ এক্সক্লুসিভ মানেটা আগে বলো, তারপর এটা লিখি। এক্সক্লুসিভ মানে কি? ধরো ফ্লিপকার্ট যখন সেল বার করে তখন লেখে কি যে এক্সক্লুসিভ অফার, মানে এটা আমরা ছাড়া আর কেউ দিচ্ছে না, এক্সক্লুসিভ অফার। বোঝা গেল? যেমন আমরা এক্সক্লুসিভ অফার দিয়েছি যে আমাদের নর্মাল কোর্সের সাথে উইদাউট এনি এক্সট্রা ফিস জ্যামের ক্লাস হবে সপ্তাহে একদিন, এবং জ্যামের পরীক্ষাও হবে। মানে ধরো মাসে 2টো করে জ্যামের পরীক্ষা নেওয়া হবে, যেগুলো যেগুলো করানো হবে ক্লাসে, তার উপরে টোটালটা যা ফিস তুমি এখানে পড়ছো তার মধ্যে ইনক্লুডেড। দ্যাট ইজ এক্সক্লুসিভ অফার। ঠিক আছে, মানে আমরা ছাড়া আর কেউ দিচ্ছে না। ঠিক আছে, তাহলে এই যে ঘটনাটা যে আমরা ছাড়া আর কেউ দিচ্ছে না, এর মানে হচ্ছে এক্সক্লুসিভ তৈরি হলো, এক্সক্লুসিভ। তাহলে ধরো তোমাকে আমি দুজনকে আনলাম, তাদেরকে বললাম মিউচুয়ালি এক্সক্লুসিভ, মানে তাদের মধ্যে কোনো কমন পার্ট নেই। বুঝতে পারলে? দুজনকে আনলাম, তারা যদি মিউচুয়ালি এক্সক্লুসিভ হয় তাদের মধ্যে কোনো কমন পার্ট নেই, ইন্টারসেকশন না লাগে। হ্যাঁ, ইন্টারসেকশন না। ঠিক আছে, যদি 3 জনকে আনি, তাদেরকে বলি মিউচুয়ালি এক্সক্লুসিভ, ওই 3 জনের মধ্যে তুমি যেমন ভাবে খুশি ইন্টারসেকশন করো নাল সেটই পাবে। মানে 2টো করে ইন্টারসেকশন করলেও নাল সেট হবে, 3 জনকে একসাথে ইন্টারসেকশন করলেও নাল সেটই হবে। পরস্পর ভিন্ন, পরস্পর ভিন্ন মানে 2টো করে করলেও হবে, 2 এর বেশি করে করলেও নাল সেটই হবে। তুমি 4 জনকে আনলেও তাই ব্যাপারটা, 5 জনকে আনলেও তাই, 10 জনকে আনলেও তাই। যে কোনো কাউন্টেবল সংখ্যক ফ্যামিলি এনেছো, তারা যদি মিউচুয়ালি এক্সক্লুসিভ বলো, তাহলে 2টো করে ইন্টারসেকশন করলে নাল সেট। এবার যদি বলো 3টে করে কেন হলো না? আরে বাবা, 2টো করে যদি নাল সেট হয়, এর সাথে আরেকজনকে জুড়লে অটোমেটিক নাল সেট হবে, ওই জন্য লেখার দরকার হয়নি।
ওটা অটোমেটিক হবে। আর এক্সহস্টিভ মানে এক্সস্টিভ মানে যে একটা কালেকশনকে এক্সস্টিভ বলছো যদি সেই কালেকশনের মধ্যে একজন ঘটবেই ঘটবে। মানে ধরো তুমি একটা ব্যাচ করছো, ঠিক আছে, বড় ব্যাচ করেছো, ঠিক আছে, সেই ব্যাচের মধ্যে একজন থাকবেই যে পড়াশোনা করবে না, উড়ে উড়ে বেড়াবে, ঠিক আছে, তো সেটা হচ্ছে এক্সস্টিভ ইভেন্ট। মানে একজন মিনিমাম থাকবেই যে উড়ে উড়ে বেড়াবে, ঠিক আছে, দ্যাট ইজ এক্সস্টিভ। ওকে, সব চুপ করে গেছে, এখন আর কেউ বলবে না, ঠিক আছে। চলো, আচ্ছা মিউচুয়ালি এক্সক্লুসিভ তো হলো, এক্সস্টিভ আমি আবারও বলবো আলাদা করে, লাস্টে আসবো, এখানে আছে এক্সস্টিভ, ঠিক আছে। তো যাই হোক, বলছিলাম যখন বলেই দেবো, তবে তার আগে এক্সাম্পল অফ মিউচুয়াল এক্সক্লুসিভটা একবার বলে দিই, ঠিক আছে। ধরো আমি এ একটা ইভেন্ট নিয়েছি সিঙ্গেলটন 1, আর বি একটা ইভেন্ট নিয়েছি ইভেন ফেস, আর সি নিয়েছি 3-5। কেন? একটা ডাই থ্রো করেছো, একটা ডাই থ্রো করার সাথে সাথে তুমি এই ইভেন্টগুলো তুলেছো, এ হচ্ছে সিঙ্গেলটন 1, বি হচ্ছে ইভেন্ট ফেস, সি হচ্ছে 3-5। এই যে ইভেন্টগুলো, এই ইভেন্টগুলো হচ্ছে সবাই মিউচুয়ালি এক্সক্লুসিভ। কেন মিউচুয়ালি এক্সক্লুসিভ? কারণ দেখো, তুমি যদি এদের যে কোনো দুজনের ইন্টারসেকশন করো, দেখো নাল সেট আসছে, যে কোনো দুজনের, ধরো এর সাথে বি বা এর সাথে সি বা বি এর সাথে সি, দেখো নাল সেট আসছে, সো মিউচুয়ালি এক্সক্লুসিভ। বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে? বেশ। কিন্তু ধরো তুমি ডি একটা ইভেন্ট নিয়েছো মাল্টিপল অফ 3, মানে এর মধ্যে কি কি আছে? 3 আছে, 6 আছে, তাহলে এ বি সি ডি এই যে কালেকশনটা, এটা কিন্তু আর মিউচুয়ালি এক্সক্লুসিভ হলো না। কেন মিউচুয়ালি এক্সক্লুসিভ হলো না? কারণ সি এর মধ্যেও 3 ছিল, তাহলে সি এর সাথে ডি এর ইন্টারসেকশন নাল সেট হচ্ছে না, ওই জন্য এটা আর মিউচুয়ালি এক্সক্লুসিভ হলো না। মিউচুয়ালি এক্সক্লুসিভ হওয়ার জন্য যে কোনো দুটোর ইন্টারসেকশন নাল সেট হতে হবে, না হওয়ার জন্য মিনিমাম যে কোনো একটা পেয়ার বার করতে হবে যাদের ইন্টারসেকশন নাল সেট না। সবার সাথে চেক করার দরকার নেই তখন, আর একজন যদি না হয় তাহলে হয়ে যাবে। এইবার তুমি যদি বলো যে হ্যাঁ বি এর সাথে হচ্ছে না, তাহলে আমি ওটাই বলবো, আমি আর সি এর সাথে বলবো না, তখন একটা বললেই হলো। বুঝতে পেরেছো? আর এক্সস্টিভ মানে তুমি একটা কালেকশন নিয়েছো, সেই কালেকশনের মধ্যে একজন ঘটবেই ঘটবে, অর্থাৎ সেই কালেকশনের যদি তুমি ইউনিয়ন করো, সেটা স্যাম্পল স্পেসের সাথে সমান হচ্ছে। স্যাম্পল স্পেস মানে কি? যার মধ্যে সবাই আছে, ঠিক আছে, সমস্ত পয়েন্টস রয়েছে। তুমি যদি এই কালেকশনটার ইউনিয়ন করে দেখো স্যাম্পল স্পেসের সাথে সমান হচ্ছে, তাহলে সেই কালেকশনটাকে বলে এক্সস্টিভ কালেকশন। বুঝতে পেরেছো? বলো ঠিক হ্যাঁ? এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পল দিচ্ছি। ধরো তুমি একটা ডাইকে থ্রো করেছো, ডাইকে থ্রো করে বললে যে একটা ইভেন্ট হচ্ছে ইভেন্ট ফেস আর একটা ইভেন্ট হচ্ছে অড ফেস। এর একটা ইভেন্ট সেটা হচ্ছে ইভেন্ট ফেস, বি একটা ইভেন্ট সেটা হচ্ছে অড ফেস। তাহলে এ আর বি এর যে কালেকশনটা, দ্যাট ইজ এক্সস্টিভ। মানে এই একটা ঘটবেই ঘটবে, মানে তুমি যে কোনো ট্রায়াল করো সেখানে একটা ঘটবেই ঘটবে, দ্যাট ইজ এক্সস্টিভ। ঠিক আছে? রেডি? বেশ, চলো। আচ্ছা, তাহলে ইম্পসিবল ইভেন্ট কি কার মধ্যে রাখবো? কারোর মধ্যেই রাখবো না, কারণ আচ্ছা ইম্পসিবল ইভেন্ট কি ব্যাপারটা বোঝো। একটা ইভেন্ট ইম্পসিবল মানে হয় সেটা কোনো পয়েন্ট নেই, না হয় সেটা লজিক্যালি ঘটতে পারে না, আর না হয় তার প্রবাবিলিটি জিরো। এক্সস্টিভ কি? এক কিছু সংখ্যক ইভেন্টকে একসাথে নিয়ে বলছো সেটা একটা এক্সস্টিভ কালেকশন, মানে সেই কালেকশনের মধ্যে কেউ না কেউ ঘটবে। আবার কিছু সংখ্যক ইভেন্টের কালেকশনকে একসাথে নিয়ে বলছো সেটা মিউচুয়ালি এক্সক্লুসিভ কালেকশন, মানে একটা ঘটলে আরেকটা ঘটবে না। তো ওখানে তো কালেকশন কথা বলছে, আর ইম্পসিবল ইভেন্ট তো একা, ওখানে তো কালেকশন নেই। বুঝতে পারছো? তো দুটোর মধ্যে তুলনা হবে। বেশ, আচ্ছা, তো চলো আজকে আমাদের এই পর্যন্তই থাকছে। এখানে একটু সেট সম্পর্কে আলোচনা করে আজকে ছুটি সে দেব। সেটের কত রকম প্রকারভেদ হয়, এক হচ্ছে কাউন্টেবল, দুই হচ্ছে আনকাউন্টেবল। আনকাউন্টেবল সেটের এক্সাম্পল যেমন ধরো সেট অফ রিয়েল নাম্বার, সেট অফ কমপ্লেক্স নাম্বার, এগুলো আনকাউন্টেবল সেট, যাদেরকে গুণে শেষ করা যায় না। সেটকে গুণে শেষ করা যায়, ওই যে 1 2 3 4 গুনছো তো? আরে নয়, বলছি দাঁড়াও। কাউন্টেবল আবার দু রকম, একটা হচ্ছে ফাইনাইট, একটা হচ্ছে ইনফাইনাইট কাউন্টেবল, মানে কাউন্টেবল ইনফাইনাইট। ফাইনাইট মানে তুমি গুণে শেষ করতে পারবে, আর
কাউন্টেবল ইনফাইনাইট মানে গুনতে পারবে কিন্তু শেষ হবে না। গুনতে পারবে কথাটার মানে কি জানো? গুনতে পারবে কথাটার মানে হচ্ছে সেট অফ ন্যাচারাল নাম্বারের সাথে বাইজেক্টিভ ম্যাপিং করতে পারবে, কিন্তু এমনিতেই তো সেট অফ ন্যাচারাল নাম্বার শেষ হবে না, তো ওটাও যখন শেষ হবে না বাইজেক্টিভ ম্যাপিং তো এটাও শেষ হবে না। বাইজেক্টিভ মানে কি একের সাথে এক, দুইয়ের সাথে দুই, তিন এইভাবে তো যাবে। তো সেট অফ ন্যাচারাল নাম্বার যদি শেষ না হয় তাহলে যাকে গুনছো সেই ভাগই করে শেষ হবে, তুমি তো বাইজেক্টিভ ম্যাপিং এ রেখেছো। তাহলে এটা গোনা যাবে কিন্তু শেষ করতে পারবে না। দ্যাট ইজ ওয়াই কাউন্টেবল ইনফাইনাইট। ইনফাইনাইট এই জন্য শেষ করতে পারছো না, কাউন্টেবল যেহেতু গুনতে পারছো, আর আনকাউন্টেবল মানে গুনতেও পারবে না। ঠিক আছে, এই কনসেপ্টটা আমাদের আস্তে আস্তে প্রবাবিলিটির মধ্যে ইউজ হবে বিভিন্ন জায়গায়, সেই জন্য একটু দিয়ে রাখলাম। দিয়ে আজকের ক্লাসটা শেষ করব। শেষ করার আগে আবারও মনে করিয়ে দিচ্ছি যে আমাদের পরবর্তী ক্লাস সম্ভবত পরশুদিন, ঠিক আছে, যদি তার আগে হয় তো আমি জানাবো। ঠিক আছে, পরশুদিন প্রবাবিলিটি হতে পারে বা অন্য কোনো টপিকও করাতে পারি, আমি বলে দেবো, আগে থেকে বলে দেবো, চাপ নেই। যেটা বলার সেটা হচ্ছে বলো, ওইটাও আলোচনা করে দেবো, চাপ নেই। এখনো তো ফিক্সড রুটিন করিনি, তো ফিক্সড রুটিন করার পর্যন্ত আলোচনা করে করে দিয়ে দেবো ক্লাসগুলো। ঠিক আছে, ফিক্সড রুটিন আমি এই মাসের 15 তারিখের মধ্যে করার চেষ্টা করছি, না হলে 15-16 তারিখে ফিক্সড রুটিন চলে আসবে। ঠিক আছে, এটা গেল 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে তোমাদের জ্যামের ক্লাস শুরু হয়ে যাবে 15 তারিখের পর থেকে। ঠিক আছে, প্রত্যেকটা উইকে একটা করে জ্যামের ক্লাস হবে। ঠিক আছে, যেটা তোমাদের নর্মাল কোর্সের সাথে সাথে হবে। তোমাদের কোর্সে তো রিমান ইন্টিগ্রেশন আছে, সিকোয়েন্স অফ ফাংশন, সিরিজ অফ ফাংশন, পাওয়ার সিরিজ, ইমপ্রপার ইন্টিগ্রাল এগুলো আছে। তো এর সঙ্গে সঙ্গে তোমাদের জ্যামের যে পড়াগুলো আছে সেগুলো চলতে থাকবে। ভেক্টর স্পেস আছে তোমাদের, রিং থিওরি আছে তোমাদের, মেকানিক্স আছে। যদিও জ্যামে মেকানিক্স নেই, মেকানিক্স বাদে বাকিগুলো কিন্তু সবই, প্রবাবিলিটিও নেই। মেকানিক্স আর প্রবাবিলিটি বাদে জ্যামে বাকিগুলো আছে। এবার ধরো কেউ জ্যামে স্ট্যাটিস্টিক্স দেবে, তাকে কিন্তু প্রবাবিলিটিও পড়তে হবে। জ্যামে স্ট্যাটিস্টিক্স কিন্তু চান্স পাওয়া সোজা ম্যাথের থেকে, কারণ সেখানে নাম্বার অফ ক্যান্ডিডেট কম হয়। হ্যাঁ, পরীক্ষায় স্ট্যাটিস্টিক্স বেশি আসে, ম্যাথস কম আসে। ঠিক আছে, তো নাম্বার অফ ক্যান্ডিডেটও কমই হয়। স্ট্যাটিস্টিক্স যার ভালো করে পড়া হয়ে যাবে সে স্ট্যাটিস্টিক্স কেন দেবে না? কারণ সেখানে চান্স পাওয়া সোজা, যেহেতু নাম্বার অফ ক্যান্ডিডেট কম, নাম্বার অফ সিটও কম, কিন্তু ক্যান্ডিডেটের তুলনায় সিট যে পার্সেন্টেজটা হয়, রেশিও হয়, সেটা কিন্তু অনেক বেশি। বুঝতে পারছো কি বলছি? মানে ধরো 100 জনের মধ্যে ম্যাথসে 100 ধরো সিট হয়েছে 10টা। ঠিক আছে, 100 জন পরীক্ষা দিচ্ছে, ম্যাথসে সিট 10টা, সেখানে ওখানে 10টা সিটের জন্য পরীক্ষা দিচ্ছে 40 জন। তো কম্পিটিশন কম, আমি এটাই বোঝাতে চাইছি। ঠিক আছে, স্ট্যাটিস্টিক্সের ক্ষেত্রে জ্যামে। ঠিক আছে, তো সেই জন্য চান্স পাওয়ার চেষ্টা তো অবশ্যই করতে হবে, এগুলো ব্যাপার। চলো শেষ করছি আজকে। যেটা বললাম আবার মনে রেখো যে আমাদের পরীক্ষা মোটামুটি জানুয়ারি, আমরা ডিসেম্বরের মধ্যে সিলেবাস শেষ করে দেবো। লাস্ট 1 মাস আমাদের রিভিশন হবে। ইয়েস, জানুয়ারিতে পরীক্ষা। ঠিক আছে, আমাদের ডিসেম্বরের মধ্যে সিলেবাস শেষ করে লাস্ট 1 মাস রিভিশন হবে। আর সিলেবাস যত তাড়াতাড়ি টেনে ফেলা যায় আমরা টেনে দেবো। ঠিক আছে, এবং প্রত্যেকটা সপ্তাহে আমাদের জ্যামের ক্লাস হবে প্যারালালি উইথ তোমাদের এর সাথে। তোমাদের ফেব্রুয়ারিতে জ্যাম, খেয়াল রেখো। ঠিক আছে, ওকে, তো চলো শেষ করছি আজকে। বন্ধুদের সাথে কথা বলতে থাকো, আমি এগুলো দিয়ে দেবো, সেগুলো একটু শেয়ার করো। যার যার ভালো লাগবে ক্লাস করে দেখো, ক্লাস ভালো না লাগলে যে কোনো সময় ছেড়ে দিতে পারো, কিন্তু ভালো লাগবে এটা আমার গ্যারেন্টি। ঠিক আছে, তুমি তো অন্য জায়গায় অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে, আমরা তো একটু লেটেই শুরু করেছি লেটে, কিন্তু শেষ করবো সবার আগে, এটাও বলে রাখলাম। ঠিক আছে, তো যারা অন্য জায়গায় পড়ছে তারাও তুলনা করে নিতে পারবে, সমস্যা কিছু নেই। ঠিক আছে, চলো টাটা, কথা হচ্ছে পরের ক্লাসে। চলো।